গল্প নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। দ্বিতীয় পর্ব। দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরেই আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারায় বৃষ্টি। পরিষ্কার কাচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সেই সুরে মাতোয়ারা হয়েই প্রলম্বয়কারী নৃত্যে মত্ত হয়েছে ঝাউগাছের সারি আর নারিকেল গাছের বহর। কাল শেষ রাতের দিকেও ৩ নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই। কিন্তু দুপুর দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ। শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো ৭ নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টিকন্যার এহেন ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধা সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসে আছে। নাদিম বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পর পর হাতে থাকা গিটারে টুংঠাং আওয়াজ তুলছে। ডান পাশের ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন। এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের ওপর পা গুটিয়ে বসেছে। কোলের ওপর ল্যাপটপ। কোলের পাশেই ধোয়া উঠা কফি কাপ। ছোঁয়া বসে আছে বিছানার এক কোণায়। চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে। গায়ে ভারী কম্বল জড়ানো। ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো। কপাল কুঁচকে বলল, আচ্ছা, ওই লোকটা নমুর ওই পত্র প্রেমিক হতে পারে না। আই মিন কোইন্সিডেন্সলি। পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে। এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? ছোঁয়ার বোকা কণ্ঠে বলা কথায় ৫ জোড়া চোখ তার উপর এসে নিবন্ধ হলো। প্রতি জোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল। আমতা আমতা করে বলল, সরি। আসলে নমু সেদিন বলছিল, লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটির কথা বলছিস, কি যেন নাম? নীরবনিষাদ হোয়াটেভার, সেই নামটাও এন দিয়েই শুরু। তিনি ভার্সিটির লেকচারার। ডেটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণনাটা মিলে যায়। ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং। সরি। কেউ কোনো জবাব দিল না। আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই শটান উঠে বসল নাদিম। অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট আ থিঙ্কিং? এভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামলে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসল। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভ্রু নাচাল। কৌতুক মাখা কণ্ঠে বলল, কি রে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্স? কাল তো কাছাকাছিই দাঁড়িয়েছিল। ফিলটিল পাসনি কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়ালেই লায়লির মতো ফিলটিল চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি। পাশে দাঁড়ায়নি। কাছে যাইনি। তার বাহ্যিক কিছুই জানা নেই আমার। জানার মধ্যে জানি শুধু মন। তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগই হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেমে করো তোমরা। এই যুগে এসে এমন রঙিলা প্রেম কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রত্যুত্তরে কিছু বলল না। উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকটায়। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি। সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগলা ঘোড়া। অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসল। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিষাদ নামক লোকটি যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে তাহলে ব্যাটা চূড়ান্ত ধুরন্ধর। সে নিশ্চয় লুকিয়ে চুরিয়ে নমুকে দেখেছে। হয়তো ফলোও করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে এই ৩-৪ বছরে যোগাযোগ করার চেষ্টা করল না কেন? স্ট্রেঞ্জ। নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। গিটারে একটা বিরহী টুন বাজিয়ে নিয়ে বলল, সবচেয়ে বড় কথা, এই দুইটা আবালের ব্রেকআপ কেমনে হইল? ওই বলদ। তোগো ব্রেকআপ কেমনে হইল রে? ব্রেকআপ হয়নি। নাদিম সরু চোখে তাকালো।
আরেক দফা ওঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, হয়নি। নম্রতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। দুই দিকে মাথা নেড়ে জানালো, না, হয়নি। নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গায়েলালো। চোখ মুখ বিকৃত করে বলল, একেই বলে পীড়িত। ছোঁয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল, ভাষার কি ছিরি, ছি। অন্তু অধৈর্য কণ্ঠে বলল, তাহলে তোদের সম্পর্কের সমাপ্তিটা কোথায়? সমাপ্তি শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা। তারপর ধীর কণ্ঠে বলল, সমাপ্তি তো হয়নি কখনো। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে। সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্কটা নতুন এক রূপ পাবে, এসব আলোচনায় চলছিল সপ্তাহের পর সপ্তাহ। দুজনই দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ঢাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা। রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের। আমার পরনে থাকবে লাল পেরে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি। হাতে থাকবে বেলি ফুলের মালা। সেই মালা নিজ হাতে বানাবে সে। নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোপায়। খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম। কবে ভর্তি পরীক্ষা শেষ হবে? কবে? এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো। আমি তাকে চিঠি দিলাম কিন্তু চিঠির জবাব এলো না। একদিন, দুদিন করে সপ্তাহ পেরুলো। মাস পেরুলো। আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এটুকু বলে থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না। তোদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চলল কি করে? লাইব্রেরি অনেক মানুষ যায়। অন্য কারো হাতে কেন পড়ল না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গা পরিবর্তন হতো না? সেই সব চিঠি কারো চোখে পড়তো না। ব্যাপারটা কেমন সিনেম্যাটিক। নম্রতা ম্লান হাসল। সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থগারে বসে নিজেদের নোটবুক, গাইড বুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থগারে এত ভিড়। সাহিত্য চর্চার জন্য নয়। তার ওপর দর্শনের ওই পেটমোটা বই। কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল। নয়তো চিঠি বাবাজি সেখানেই ইতিহাস হয়ে রয়ে যেত। তাছাড়া গ্রন্থগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা সেলফ থাকে। আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপরে। ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তোদের? এই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা? প্রিপারেশনও নেই একদম। নাদিম দায়সারা কণ্ঠে বলল, সিটির কথা আপাতত ভুলে যা। আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না। আর কাল বিকেলের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল, মানে? কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই ব্যাটা কোন হোটেলে উঠেছে জানি না। আশেপাশের কোনো হোটেলে ওঠার সম্ভাবনাই বেশি। কাল সারাদিন হোটেলে হোটেলে ঘুরে ব্যাটাকে খুঁজে বের করব। রহস্যাধার করব। তারপর বিকেলের গাড়ি ধরে ঢাকা। পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। নাদিম গিটারে রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলাল। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার। এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি। খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ। সিটির কি হবে তাহলে? অন্তু এক গাল হেসে বলল, এত বেশি পকপক করিস কেন বল তো? সিটি নিয়ে টেনশন নিস না। স্যারকে ম্যানেজ করে নেব কোনোভাবে।
পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে। তাতেই বা কি, লাইব্রেরি তো আছেই, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেব। কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেলল তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাঁটার মতো আটকে রইল। কিছুক্ষণ পর পর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দেবে সে? ছোঁয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধুবান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায়ই ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞান হারায়। তবুও বন্ধুদের ছাড়া যায় না, আর না তাদের থেকে গড়পড়তার পাত্তাটুকু পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকেই নিশ্চুপ বসে আছে। শরীরটা মৃদু কাঁপছেও, গা জুড়ে জ্বর জ্বর বোধ হচ্ছে। সত্যিই কি ওই লোকটাই সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চিনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের? এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না তার? নম্রতা আর ভাবতে পারে না। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সারা শরীর ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কালমৃত্যু কি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না, কিছুতেই না। পরের দিন সকালের খাবার শেষ করেই নিষাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য। আগের দিনের বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে। আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলোও হয়ে উঠেছে স্বচ্ছ, সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টোর দিকে নিষাদের সন্ধান পেল তারা। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতেই বিনীত কণ্ঠে উত্তর দিল, নিষাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালেই চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতেন, উত্তর এলো, সরি, কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত। রিসেপশনিস্ট মেয়েকে ইনিয়ে বিনিয়ে উচ্চ মাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না। নাদিম রাগ নিয়ে বিড়বিড় করে বলল, বালের রুলস! থাকুনের হোটেলে এত কিসের রুলস? ন্যাকামোর এক শেষ। এই নর্তকী গো দিনরাইতে চড়ানো উচিত। বেদ্যপ! ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশের হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নিরানম্রতা পড়ল বিপাকে। এত রাতে হলে ঢুকতে দেবে না। রঞ্জন ও নাদিমের জন্য সমস্যা না হলেও নিরানম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থাও বেকাহিল। বাবা মা প্রচণ্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয়ই চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধুবান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাতে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মা যে পিঠে কয়টা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়াত্তা নেই। এখন যাবে তো যাবে কোথায়? টেনশনে 6 জনেরই মাথায় হাত। এত রাতে 6জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে। নম্রতাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমুতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই ডানা মেলল। চোখে ভর করল রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠে বসতে দেখেই অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা, তোমরা উঠেছ? ঠাকুর রক্ষা করল তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে। ক্লাস টেস্টের কথা শুনতাই স্প্রিং এর মতো উঠে দাঁড়ালো নম্রতা আর ছোঁয়া। নীরাকে লাথিগুতো দিয়ে তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরের টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে। তোমরা খাবে কখন? 10টা 15 বাজে। নম্রতাদের খাওয়া দাওয়া আর হলো না। খাবার ফেলে রেখেই দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গালির বহর ছুটল নাদিমের মুখে।
কোন আলালের ঘরে দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমোনো লাগে? এই সব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসর রাতেই হার্ট অ্যাটাক করবে। যুব সমাজ ধ্বংস হবে। এরা সর্বনাশা, ঝঞ্ঝাটময় মেয়ে ইত্যাদি ইত্যাদি শুনেই 40 মিনিটের রাস্তা 1 ঘন্টায় অতিক্রম করল তারা। অফিস টাইম। রাস্তায় প্রচণ্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখেই চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙ্গুল মেলে দিয়ে বলল, 8 নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হও মামা। স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ভ্রু কুঁচকে বলল, শালা, তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্তু হাত ছেড়ে উঠে দাঁড়ালো। এক গাল হেসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষা, পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয়। পরীক্ষা তো হলোই না। তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক। এই চশমারে দিয়া অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখেই হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তেই মাথা থেকে উবে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শুনাল। শক্ত সার গললেন না। 6 জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথে এই 3 বছরের 8 নাম্বার পানিশমেন্টটা দিয়েই দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতায় শিকার রোগীর সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসেই ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল। স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেইল করে নিজের কাজ আদায় করে নেয়। নাদিম এই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করল। বিরস মুখে বলল, এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস। শালার আবার সুন্দরী একটা বউ আছে। আমি বুঝি না এই খাইতসর্দারে কি দেইক্ষা বিয়া করলো এই সুন্দরী। তার থেকে আমাকে বিয়া করলেও পারত। আমি না করতাম না। ব্যাটারে বদদোয়া, ভাগ বহালার। নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল অন্তু, নমু, দোস্ত, তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তোকে দেওয়া নাম দুটির মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতানীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল, তো? নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিন্তাছ না মামা। এটা কোনো সাধারণ আরফান না বইন। এইটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল, তুই একা যা। আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা। তোর কি মনে হয় এত কিছুর পরও ওই ফাজিলটাকে রিকোয়েস্ট করব আমি? ইম্পসিবল। নীরা ভ্রু কুঁচকে তাকালো। বিরক্ততে চোখমুখ কুঁচকে বলল, দরকারটা আমাদের নমু। তাই রিকোয়েস্টটা আমাদেরই করতে হবে। এত ইগো দেখালে কি চলে বল? নীরার কথায় রাগে গা জ্বলে উঠল নম্রতা। চোখের আগুনে নীরাকে ঝলসে দেওয়ার চেষ্টা করে বলল, ইগো? আমি ইগো দেখাচ্ছি? এটাকে ইগো নয়, সেলফরেসপেক্ট বলে। মানুষের মিনিমাম সেলফরেসপেক্ট থাকা উচিত। আর আমার তা আছে। শো, আমি যাচ্ছি না। ব্যাস। নীরা অসহায় দৃষ্টিতে তাকালো। কাদো কাদো কণ্ঠে বলল, প্লিজ দোস্ত, 2 মিনিটের জন্য সেলফরেসপেক্ট ওয়ার্ডটা ভুলে যা। কাজটা হয়ে গেলে আবার মনে করে নিস। আপাতত অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে। নয়তো শেষ। এক্কেবারে ফেইল। প্লিজ দোস্ত। নম্রতা স্পষ্ট গলায় বলল, ফেইল হলে ফেইল, তবুও ওই ব্যাটার কাছে যাব না আমি। সামান্য একটা ডাক্তার হয়ে আকাশ ছোঁয়া ভাব। উনাকে দেখে কি মনে হয় জানিস? মনে হয় এই দুনিয়ায় সেই একমাত্র ডাক্তার, আর কোনো ডাক্তার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেনি আর করবেও না। ব্যাটা বেয়াদব। নীরা নম্রতা থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো। আর চোখে নম্রতার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, নতুন ডাক্তার তো তাই।
মেডিকেলের লেকচারারদের ভাব দেখানোটা স্বাভাবিক, তার ওপর তুই যা করেছিস। নাক ফুলিয়ে নীরার দিকে তাকালো নম্রতা। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি করেছি? কি করেছি আমি? বল কি করেছি? এখন তো সব দোষ আমাকেই দিবি। তুই আমার ফ্রেন্ড নামে কলঙ্ক। এই মুহূর্তে ওই ব্যাটার চামচার খাতায় নাম লিখা গিয়ে যা। নীরা মুখ কালো করে বলল, ধুর, শুধু শুধু বাজে বকছিস নমু। চল না প্লিজ। পরশু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। না দিলে এক ইয়ার লস। আশরাফুল স্যারকে তো চিনিস, ব্যাটা কেমন স্ট্রিক্ট। অ্যাসাইনমেন্ট জমা না দিলে শুধু এর গ্রেড না, এর থেকেও বেইজ্জতের কিছু থাকলে তাই দিয়ে দিবে। তারপর মিলাদের গা জ্বলানো কথা। আমাদের ইমেজের প্রশ্ন চলে আসছে দোস্ত। বাসায়ও বাস খেতে হবে। প্লিজ নমু, রাজি হয়ে জানা। প্লিজ, প্লিজ। বিপদে পড়লে কি এত ভাবলে চলে? নম্রতা জোরে একটা শ্বাস টেনে নিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। হসপিটালের দিকে চোখ রেখে খানিক ভেবে বলল, বেশ, চল। কিন্তু ওই ফাজিলটার সাথে একটা কথাও বলবো না আমি। যা বলার তুই বলবি। ওকে। নীরা খুশি হয়ে বলল, ওকে ওকে। নিজের স্বার্থের কথা ভেবেই অনিচ্ছা সত্ত্বেও হসপিটালের ভেতরের দিকে এগিয়ে গেল নম্রতা আর নীরা। ডক্টরের চেম্বারের সামনে এসে দাঁড়াতেই তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে জিজ্ঞেস করল নীরা, এক্সকিউজ মি, ডক্টর আরফান চেম্বারে আছেন? অ্যাসিস্ট্যান্ট মাথা নাড়ল। অতিরিক্ত ব্যস্ততা দেখিয়ে বলল, জি না, স্যার, ক্লাসে আছেন। দুটোয় ক্লাস শেষ হবে। অ্যাসিস্ট্যান্টের কথা শুনে চোখ কপালে উঠল নম্রতার। কি বলছে এসব? দুটোই ক্লাস শেষ হবে, অথচ এখন বাজছে মাত্র 12:30। নম্রতা কপাল কুঁচকে নীরার দিকে তাকালো। নীরাও অসহায় হরিণীর মতো মুখ করে চেয়ে রইল। আবারও এক দফা রাগ গিয়ে পড়ল ওই মানুষটির উপর। ব্যাটা সবসময় কোনো না কোনো ঝামেলা পাকায়। সৃষ্টিকর্তা হয়তো এই লোকটিকে ঝামেলার ফুল প্যাকেজ হিসেবেই এই পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে আস্ত বেয়াদও বানিয়েছেন। রাগে ফুঁসতে ফুঁসতে করিডোরের চেয়ারে গিয়ে বসল নম্রতা। নীরা মুখ ফুলিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, এই ব্যাটা ইচ্ছে করে এমন করছে। কোনো ক্লাস ফাস নাই বুঝলি। আমাদের পেরেশানি বাড়ানোর সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে খাটাসটা। 1:30 থেকে যে আলামিন স্যারের ক্লাস, মনে আছে তোর? মাসে একটা মাত্র ক্লাস নেয় স্যার। ক্লাসটা টু মাচ ইম্পর্টেন্ট। নম্রতার কথায় চাপা আর্তনাদ করে উঠল নীরা। পাশের চেয়ারটাতে ধপ করে বসে পড়ে বলল, মনে আছে, কিন্তু এটাও তো ইম্পর্টেন্ট দোস্ত। আজ ইনফরমেশন না পেলে একদিনের মাথায় তো অ্যাসাইনমেন্টটা শেষও করতে পারবো না। তারপর আবার ডক্টরের রিকমেন্ডেশন লাগবে। আজ কথা না বলে গেলে এর জন্যও ঘুরতে হবে আমাদের। রাগে চোখমুখ কুঁচকে খানিক শক্ত হয়ে বসে রইল নম্রতা। বিড়বিড় করে বলল, আশরাফুল স্যার কেন যে এই ডাক্তারের কাছ থেকেই রিকমেন্ডেশন নিতে বলল আল্লাহ জানে। ঢাকায় কি আর কোনো ডাক্তার ছিল না? নীরা দুঃখী দুঃখী কণ্ঠে বলল, স্টুডেন্টদেরকে স্যারের ইচ্ছে মতো 6জন ডক্টরের আন্ডারে ভাগ করে দিয়েছেন স্যার। এই টপিক সম্পর্কে হয়তো এই 6জন ডক্টরই ভালো ধারণা দিতে পারবে। আর আমাদের ভাগ্যের দোষে এখানে এসে পড়েছি আমরা। তবে দোষটা কিন্তু ডাক্তারের নয় তোর। লোকটার কত অমায়িক ব্যবহার দেখেছিস। তুই যদি উনার সাথে ঝামেলা না করতি তো এতটা পেরেশানি হতো না আমাদের। নম্রতা রাগী চোখে তাকালো। ঠোঁট ফুলিয়ে বলল, সেই সব দোষ তো আমারই। আসলে দোষ নয়, ভুল। আমার প্রথম ভুলটা হলো সাইকোলজির মতো ফাউল একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ডিসিশন নেওয়া। আর দ্বিতীয় ভুল হলো তোর মতো ডাফারকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়ার ডিসিশন নেওয়া। ডাফার একটা। নীরা আর কথা বাড়ালো না। দীর্ঘ 1.5 ঘন্টা পর ডক্টর আরফান আলম কেবিনে এসে ঢুকলেন। তারা দুটো প্রাণী যে কেবিনের সামনে বসে আছে সেদিকে ভুলেও তাকালেন না। এমন একটা ভাব নিলেন যেন এই দুনিয়ায় কেবিনের দরজা আর উনি ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই। ব্যাপারটা নম্রতার আত্মসম্মানে লাগলো। দরজার উপর লেখা, ডাক্তার আরফান আলম, এমবিবিএস এমসিপিএস মেডিসিন, প্রভাষক, ঢাকা মেডিকেল কলেজ। দেখেই নেইমপ্লেটটা করা দিয়ে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার ইচ্ছেটা প্রবল থেকে প্রবল হয়ে উঠল নম্রতার। নিজের রাগটা যথারীতি নিয়ন্ত্রণ করে নীরার দিকে তাকালো। নীরা ভাবাবেগ শূন্য গলায় আবারও অ্যাসিস্ট্যান্টকে ডাকল, এক্সকিউজ মি, ডক্টর তো এসেছেন।
উনাকে গিয়ে বলুন ভার্সিটি থেকে দুজন স্টুডেন্ট এসেছে উনার সাথে দেখা করার জন্য। লোকটি চরম বিরক্তি নিয়ে ভেতরে গেল। মুহূর্তেই ফিরে এসে বলল, স্যার মাত্রই ক্লাস নিয়ে ফিরলেন। এখন লাঞ্চ করবেন। আগামী আধ ঘন্টা কারো সাথে দেখা করবেন না। নম্রতার রাগটা এবার আকাশ ছুল। ক্ষেপে গিয়ে বলল, আশ্চর্য তো, দুটো মেয়ে সেই দুপুর থেকে ওয়েট করছে আর সে খাবার নিয়ে পড়ে আছে। 5 মিনিট পর লাঞ্চ করলে কি মরে যাবে নাকি? লাঞ্চ তো আমরাও করিনি, কই আমরা তো তার মতো খাওয়ার জন্য মরে যাচ্ছি না। আজাইরা। নীরা নম্রতার ডান হাতটা শক্ত করে চেপে ধরে অসহায় দৃষ্টিতে তাকালো। চোখের ইশারায় চুপ থাকতে বলে জোরপূর্বক হেসে বলল, ইটস ওকে, আমরা অপেক্ষা করছি। ডক্টর আরফানের অ্যাসিস্ট্যান্টকেও তার মতোই বেয়াদব বলেই মনে হলো নম্রতার। নম্রতাদের থাকা না থাকা তার কাছে বিন্দুমাত্র গুরুত্ব পেল বলে মনে হলো না। নম্রতাদের দিকে বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে হেলতে দুলতে চলে গেল। অ্যাসিস্ট্যান্টের এমন ব্যবহারে মেজাজটা আরো 2 ডিগ্রি তেতে গেল নম্রতার। নিজেদেরকে ফেলনা প্রাণীর মতো মনে হতে লাগলো। ডক্টর নামক শব্দটির উপরই এক ধরনের বিতৃষ্ণা জন্মাতে লাগলো। মনটা কালো রঙের পর্দায় ঢেকে যেতে লাগলো ধীরে ধীরে। সকাল 7টায় ক্লাসের উদ্দেশ্যে হলো থেকে বেরিয়েছিল দুজনে। ক্লাস শেষ করে 2 ঘন্টা যাবত অপেক্ষা করে চলেছে শুধুমাত্র 5 মিনিট সময় পাওয়ার অপেক্ষায়। অথচ সেই 5 মিনিটের জন্য দেখা দিতে পারছেন না ডক্টর আরফান আলম। তার প্রতি বিদ্বেষটা নম্রতার নতুন নয়, তবে আজ যেন তা প্রকাশ পাচ্ছে এক নতুন রূপে। ঘড়ি দেখতে দেখতে ক্লান্ত হয়ে আরো আধা ঘন্টা পার করল নম্রতারা। ক্ষুধা আর বিরক্তিতে শরীর মিলিয়ে পড়ছে প্রায়। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট এসে বলল, এখন রোগী দেখার সময়। আপাতত বাড়তি মানুষের সাথে দেখা করা সম্ভব নয়। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখেন না স্যার। হাসপাতালেই থাকে না। 5টা বাজতে মাত্র 2.5 ঘন্টা বাকি। এর মধ্যে রোগী দেখা শেষ করতে হবে। রাউন্ডেও যেতে হবে। আপনারা 7:30টার দিকে দেখা করতে পারবেন। আপনারা অপেক্ষা করতে পারেন, নয়তো চলে যেতে পারেন। এটুকু শোনার পর মেজাজটা ঠিক রাখা একবারেই দুষ্কর হয়ে উঠল। আরে বাবা, দেখা না করতে চাইলে আগে বললেই হতো, এভাবে ভোগান্তিতে ফেলার মানেটা কি? কি মনে করে সে নিজেকে? প্রিন্স চার্মিং? নাকি মহাজান্তা? দেখতে তো আস্তা হনুমান আর গুণে আস্ত একটা বেয়াদব। দেখেছিস লোকটা কেমন ঠান্ডা মাথায় বদলা নিচ্ছে? সেদিন এত কিছুর পরও উচ্চবাচ্য করেননি। আজও না। চুপচাপ থেকে তার থেকেও বেশি নাচিয়ে ছেড়ে দিলেন। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তুই কি এখানে ওই লোকের প্রশংসা করার জন্য বসে আছিস? ব্যাটা 5টা থেকে 7টা পার্সোনাল টাইম স্পেন্ড করে। ওই সময়টুকু থেকে 5 মিনিটও আমাদের দেওয়া যেত না? সেই 12টা থেকে বসে আছি। ন্যূনতম মানবিকতাটা থাকা উচিত। নিরাফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তো কি করবি এখন? 7:30টা পর্যন্ত অপেক্ষা করবি? 7:30টা পর্যন্ত অপেক্ষা করলে হলে ফিরব কখন? আর 7:30টায় যে এই ভদ্রলোক আমাদের সাথে দেখা করতে রাজি হবেন তারই বা কি নিশ্চয়তা আছে? মাঝে থেকে হলের ম্যামের কাছে পানিশমেন্ট খেয়ে বসে থাকব? দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আরো আধ ঘন্টা মতো বসে রইল তারা। তারপর 7:30টা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। আরফান নিয়মমাফিক রোগী দেখে হাসপাতাল থেকে বেরিয়ে গেল 5টায়। সন্ধ্যা পেরিয়ে ঠিক 7টায় আবারও হাসপাতালে ঢুকল সে। নীরা ঘড়ি দেখে বিড়বিড় করে বলল, বেশ পাঞ্চুয়াল। নম্রতা রাগী চোখে তাকাতেই চুপ হয়ে গেল নীরা। ক্ষুধা আর ক্লান্তিতে বিধ্বস্ত নম্রতার ডাক পড়ল রাত 8:20। হিমশীতল কেবিনে বসে থাকা আরফান তার থেকেও হিমশীতল কণ্ঠে বললেন, বসুন। নীরা, নম্রতা চেয়ার টেনে বসল। দুজনেই ক্লান্তিতে পর্যুদস্ত। চুল উস্কো খুস্কো, এলোমেলো। আরফান সেসব কিছু পাত্তা না দিয়ে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা হয়তো সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে এসেছেন। স্যারের মেইল পেয়েছি আমি। অপেক্ষা করানোর জন্য দুঃখিত। বলুন কিভাবে সাহায্য করতে পারি? নম্রতা অত্যন্ত ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। এই লোকটির সাথে সাক্ষাৎই তার ঝামেলাপূর্ণ। শুধুমাত্র এই ব্যক্তির জন্য নতুন করে হারানোর কষ্টে কাঁদতে হয় তাকে। তার ওপর আজকের এই ভোগান্তি। নম্রতাকে চুপ থাকতে দেখে নীরাই আলোচনা এগিয়ে নিল। সব রকম তথ্য নিয়ে আলোচনা শেষ করতে করতে ঘড়িতে 9:30টার ঘন্টা বাজল।
আরফানকে ধন্যবাদ দিয়ে অনেকটা দৌড়েই কেবিন থেকে বেরিয়ে এলো তারা। আরফান তাদেরকে গাঢ় দৃষ্টিতে লক্ষ্য করছিল। নম্রতার ঘৃণাভরা দৃষ্টিটা কি চোখে পড়েছিল তবে। নম্রতারা হলে পৌঁছাতে পৌঁছাতে 10টা বাজল। যথারীতি তাদের ঢুকতে দেওয়া হলো না। গেইটের দারোয়ানকে টাকা খাইয়েও ভেতরে ঢুকার সুযোগ হলো না। শেষমেশ বাধ্য হয়েই 10:30টার দিকে ধানমন্ডিতে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিতে হলো তাদের। সিএনজি খুঁজতে খুঁজতে ভারী রাগ নিয়ে বলল নম্রতা, এত রাতে একা কোথায় গিয়েছি আমরা। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 11:30টার বেশি বাজবে। রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা হলে শব্দ সেই ডাক্তারের। এই লোকটাকে আমার সহ্যই হচ্ছে না। বেয়াদব। নীরা জবাব দিল না। নম্রতা তেজ নিয়ে বলল, কি হলো? বোবা বনে গেলি কেন হঠাৎ? নীরা শূন্য দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। কিছু একটা ভেবে নিয়ে বলল, আমরা তো একটা ভুল করে ফেললাম নমু। নম্রতা ভ্রু বাঁকিয়ে বলল, কি ভুল? ওই লেকচারার নিশাদ নামক ছেলেটা তো ডক্টর আরফানের বন্ধু। আমরা উনার থেকে নিশাদের ঠিকানা নিতে পারতাম। ওই সময়ে মনেই ছিল না। নম্রতার মুখে কালো ছায়া দেখা গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, চেষ্টা করে দেখতে দোষ কি? পরশু তো আমরা আবারও আসছি। তখন টেকনিক্যালি জিজ্ঞেস করলেই হবে। ব্যাটাকে একবার পেয়ে গেলে বুঝাব মজা। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। হঠাৎ করেই আবিষ্কার করল মনটা ভালো নেই তার। সব মিলিয়ে নিজের উপরই ভীষণ বিরক্ত সে। এই অসহ্যকর জীবনটা আর একদণ্ড ভালো লাগছে না তার। সে কে খুঁজতে খুঁজতে ক্লান্ত সে। ধৈর্যের বাঁধ এবার ভেঙে যাওয়ার উপক্রম। আর কত সহ্য করে যায় এই বিষাদ। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সপ্তাহের তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গা জুড়ে স্নান শেষের স্নিগ্ধতা আর মায়া। গাছের পাতাগুলো হয়ে উঠেছে উচ্ছল সবুজ। লেকের টলটলে পানিতে প্রাণ এসেছে। পানির ওপর ভেসে আছে দুয়েকটা কৃষ্ণচূড়ার পাপড়ি। লেকের দক্ষিণ দিকের ব্রেঞ্চটাতে পায়ের জুতো জোড়া রেখে তার ওপর বসে আছে নাদিম। মাথার উপর থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতা চুইয়ে পড়ছে জল। হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহনীয় এক রং লেগেছে। স্নিগ্ধ কমলা রং। অন্তু রঞ্জু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর শামিয়ানা দেওয়া দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে। ভেজা ব্রেঞ্চে পলিথিন রেখে তার উপর সংকুচিতভাবে বসে আছে। নীরা ব্রেঞ্চের গায়ে ঠেস দিয়ে নখ কামড়াচ্ছে। কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার। সেই রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে অপর একজনের চোরা দৃষ্টি। ছোঁয়া কৃষ্ণচূড়া গাছের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গায়ে তার গাঢ় নীল ফতুয়া আর জিন্স। চশমাটা ফতুয়ার গলায় ঝুলছে। বিরক্ত দৃষ্টি লেকের পাশের কাদা আর জমে থাকা ঘোলাটে পানির ওপর ঘোরাফেরা করছে। বন্ধুদের এই উৎকট পছন্দে রীতিমতো বিরক্ত সে। নম্রতা ব্রেঞ্চের সামনে দ্রুত পায়ে পায়চারি করছে। সবার দৃষ্টি নম্রতার চলার সাথে সাথে এদিক থেকে ওদিকে ঘুরছে। এক মুঠো মাখা চানাচুর মুখে পুরে নিয়ে ধমকে উঠল নাদিম। চানাচুর চিবোতে চিবোতে বলল, ওই হারামি, এমনে লাগাইছ তো কেন? মাথা চক্কর মারুতাছে। এক জায়গায় খাড়া বাল। ছোঁয়ার বিরক্তি আরও খানিকটা বাড়ল। নাক কুঁচকে বলল, খাবার মুখে দিয়ে কথা বলিস কেন? ছি। আর কথাবার্তাগুলো একটু ভদ্রভাবে বলা যায় না? খ্যাত। নাদিম দাঁত কিরমির করে বলল, শালার। অন্তু গালে হাত দিয়ে বসেছিল। গাল থেকে হাত সরিয়ে আড়মোড়া ভাঙল। নিজস্ব ভঙ্গিতে হেসে বলল, দয়া করে আবার ঝগড়া টগড়া শুরু করিস না তোরা। সন্ধ্যা নেমে যাবে একটু পরেই। আগে ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর যত ইচ্ছে ঝগড়া করিস। প্যারা নাই। নাদিম হাত নেড়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমা করে বলল, কাগজের লেখাটা ফ্লুইড দিয়ে মুছিয়ে ফেললেই হয়। নম্রতা জলে উঠে বলল, তোর মাথা হয়। আশরাফ স্যারকে চিনোস না? ব্যাটা ঠিকই বুঝবে। নাদিম আবারও দুর্দান্ত এক বুদ্ধি দিল। উপরের পাতাটা খুইলা ফালাইয়া দিয়া নতুন পৃষ্ঠা লাগাইয়া দে। টাক্কো ব্যাটায় বুঝব না। অন্তু ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, তাতেই বা কি? সেখানে আরফান আলমের রেফারেন্স তো লাগবেই। ওটা আনার জন্য হলেও চেম্বারে আবার যেতেই হবে। নম্রতার আগে ফুঁচতে ফুঁচতে বলল, ওই অসভ্য লোকের কাছে আমি যাবই না আর। ন্যূনতম মানবতা নেই লোকের। বেয়াদব একটা। অসহ্য। এই লোককে ডাক্তার কে বানাইছে? আল্লাহ যদি একটা খুন মাফ করত, কসম আমি এই লোকরে খুন করতাম। উফ।
উফ, অলওয়েজ শিরিং বিড়িং করে লাফালে এমনই হয়। কি দরকার ছিল এত চপর চপর করার? যার লাঠি তারই মাটি, বুঝছিস? একটু চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি। ওই 2 মিনিট তোর মুখ বন্ধ থাকলো না। রঞ্জনের কথার পিঠে বেশ সাবধানী কণ্ঠে বলল নীরা। ব্যাটা কিন্তু খুব খারাপ না। আমার অ্যাসাইনমেন্টে কিন্তু কোনো গন্ডগোল করেনি। চুপচাপ সাইন দিয়ে দিয়েছে। নীরার কথায় তেড়ে এলো নম্রতা। চেঁচিয়ে উঠে বলল, ওই হারামি, তুই আবার ওই ব্যাটার চামচাগিরি করতাছিস? দেখ, তুই যদি ওই ব্যাটাকে পটাইয়া বিয়েশাদি করার চিন্তায় থাকিস তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না। এত মাখন ভালো না। নম্রতার শেষ দুটো বাক্যে চোখ বড় বড় করে তাকালো অন্তু। বিদ্বেষ নিয়ে বলল, মানে, ওই ব্যাটার সাথে এই পাগলা ঘন্টির কিছু চলে নাকি? তা নয় তো কি? সেই দিন থেকে তো আর এমনি এমনি গুণ গেয়ে বেড়াচ্ছে না। অত কিছুর পরও কেউ গুণ গায়? অন্তুর শ্যামলা মুখটা কালো হয়ে গেল। গা জ্বলানো কণ্ঠে বলল, ওহো, পরিষ্কার গায়ের রং দেখেই পটে গিয়েছে। দোস্ত তুই তো ভালোই টুপ ফেলছিস। ডাক্তার ফাক্তারদের হহুত টাকা। নীরা আগুন দৃষ্টিতে তাকালো। তপ্ত কণ্ঠে বলল, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না অন্তু। তোর কথা শুনেই বুঝা যায় তোর মন কত কালো। সেই কালো হবে না কেন? আমিও কালো, আমার মনও কালো। তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি? কথাটাকে আমি ওভাবে বলিনি। আমি বুঝে নিয়েছি। বুঝানোর জন্য ধন্যবাদ। ওদের কথাবার্তার ধরনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সবাই। ছোঁয়া দাঁতে নখ কাটতে কাটতে ভীত চোখে চেয়ে রইল। নাদিম মুখ পুড়ে চেনাচুর নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নম্রতাকে করা চাহনি দিয়ে বলল, গ্যাঞ্জাম লাগাই দিছ তো হারামি। নম্রতা কপাল কুঁচকে তাকিয়েছিল। নাদিমের কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। আবারও সব রাগ গিয়ে পড়ল আরফানের উপর। ওই বেয়াদব লোকটার জন্যই তো এমনটা হলো। এই একটা লোকেই নম্রতার জীবনটাকে ছারখার করে ছেড়ে দিল। সারারাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুমু ঘুমু চোখ নিয়ে ক্লাস করেছে নম্রতা, নীরা। টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে গিয়েছে একটা সাইনের প্রয়োজনে। আরফান আজ প্রথমেই কোনো গন্ডগোল করেনি। আধঘন্টা 1 ঘন্টা পরই চেম্বারে ডেকেছিল তাদের। সবই ঠিকঠাক ছিল কিন্তু বিপত্তি বাধল অন্য জায়গায়। মনে মনে নিরন্তর বলে চলা গালিগালাজের একটা দুটো হুট করেই স্পষ্টভাবে বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে। নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। আরফানের সচেতন কানে তা বোধহয় হাতুড়ি পেটা করে গেল। কপাল কুঁচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো। একদম ভাবলেশহীন কণ্ঠে বলল, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন। কথায় সাইন করতে হবে। নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল। আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তি পেল। তবে কি লোকটি গালি দুটো শুনেনি? ইয়া মাবুদ, তোমার হাজার হাজার শুক্রিয়া। আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল। নীরা নিজের অ্যাসাইনমেন্টটা দেখে নিয়ে স্মিত হেসে ধন্যবাদ জানালো। অপরদিকে নম্রতার মাথায় হাত। তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা, নট অ্যাজ এক্সপেক্টেড, নিড টু ইমপ্রুভ। তার নিচে ইংরেজিতে স্বাক্ষর। নম্রতা লেখাটা দেখে বিস্ফারিত চোখে আরফানের দিকে তাকালো। আরফান অত্যন্ত ভদ্র কণ্ঠে বলল, আপনারা কিছু মনে না করলে এবার আসতে পারেন। বাইরে বেশ কিছু প্যাশেন্ট ওয়েট করছে। দুটোয় ক্লাস। তাদেরকে সময় দেওয়া জরুরি। নীরা আর নম্রতা বোবা চাহনি নিয়ে বেরিয়ে এলো। চেম্বার থেকে বেরিয়েই নম্রতা রণচণ্ডী রূপ ধারণ করল। তবে নীরা ভাবলেশহীন। তার মতে আরফান ভুল কিছু করেনি। নিজের চেম্বারে বসে মুখের ওপর কেউ গালি দিলে দুনিয়ার কেউই নেচে নেচে সাহায্য করতে আসবে না। আরফান যে তাদের চেম্বার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি এটাই তো ভাগ্য। সেই থেকে এখন পর্যন্ত নম্রতার ক্যাচ ক্যাচ খ্যাচ খ্যাচ চলছে। শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গালাগাল করে এসেছে। শাহবাগ মোড় থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম। কিছু না জেনে না শুনেই ভয়ানক সব গালি দিয়ে বন্ধুদের কান ঝালাপালা করে ফেলেছে। নাদিমের গালির তোড়ে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে। বাকি বন্ধুদের মতো তাকেও অনিচ্ছা সত্ত্বেও ইয়ারফোন কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে। নাদিমের হইচইয়ে বর্তমানে ফিরল নম্রতা। প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকাতেই উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল সে, ধুরু, এই মাইয়া গো কথা মাইন্ডে নিতে হয় নাকি দোস্ত? বাদ দে তো। চল, আইজ আবার বাজি লাগুক।
অন্তু অন্যদিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমি জারতার কথা মনে রাখি না দোস্ত। চল, লেটস প্লে। যে হারবে আজকের রাতে খাওয়ার বিল হবে তার। অন্তুর প্রথম কথাটা তীরের মতো গিয়ে বিঁধল নীরার বুকে। মুহূর্তেই ভার হয়ে গেল মন। নাদিম ভাব নিয়ে বলল, ব্যাপারই না, আইজ আমি আর তুই। রঞ্জন বাদ। রঞ্জন বাঁকা হেসে বলল, তোরা কখনোই আমার সাথে জিততে পারিস না। নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। জুতো জুড়া পরে নিয়ে টি শার্ট আর চুল ঠিক করল। গিটারটা কাঁধে ঝুলিয়ে নিয়ে অন্তুর দিকে তাকিয়ে চোখ টিপল। বলল, মাম্মা দুইটা। অন্তু চমৎকার হাসল। তার হাসি দেখে আফসোসের হাসি হাসল নাদিম। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুমি মামা হাসি মাইরাই মেয়ে পটায় ফেলো। হাসবি না খবরদার। নাদিমের কথায় হুহা করে হেসে উঠল অন্তু। নাদিম হলুদ রঙের জামা গায়ে একটি মেয়েকে ইশারা করে বলল, দোস্ত, তুই আগে। ওই মাইয়াটা। অন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়াল। হেসে একবার বন্ধুদের দিকে তাকালো। বুকে ফু দিয়ে নিয়ে বলল, জুতা পেটা না খাই। আল্লাহ বাঁচাইও। নাদিম এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজল। তারপর হাতের ইশারায় ডাক দিতেই দৌড়ে এলো 10-11 বছরের একটি বাচ্চা। গোলাপি, ময়লা একটি জামা গায়ে। খালি পা। ময়লা, পিংলে চুলগুলো ঝুঁটি বাঁধা। হাতের নীল মগে গোলাপ আর বিভিন্ন ফুল। নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া? সুমাইয়া উল্টাপাল্টা গুনে নিয়ে আন্দাজি বলল, 50টা। আচ্ছা, 50টা থেকে 4টা ফুল আমায় দে। ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোকে প্রতি ফুলের জন্য ডাবল টাকা দেওয়া হবে। আর যদি না পটে জুতো দিয়ে দৌড়ানি দেয় তাহলে টাকা পয়সা পাবি না। ওই টাকা দিয়ে ঔষধ কেনা লাগবো। জুতোর বাড়ি খেলে ঔষধ লাগাতে হবে। বুঝছিস? সুমাইয়া খুশিতে ঝুমঝুম করে উঠল। এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার। এরা কখনোই তাকে বকে না, ধমকায় না, ঘেন্নাও করে না। পাশে বসতে দেয়। যাওয়ার সময় প্রতিবারই এতগুলো ঝালমুড়ি আর টাকা দেয়। সুমাইয়ার থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অন্তু। বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অন্তুর দিকে তাকিয়ে রইল। সুমাইয়ারও উৎসাহের শেষ নেই। এই ভাইয়ারা প্রায়ই এমন খেলা খেলে। খেলা শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয়। সুমাইয়ার ভালোই লাগে। ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিল হাসে কি সুন্দর দেখায় তাদের মুখ। এদের গা থেকে ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোয়। ফুলের থেকেও সুন্দর গন্ধ। কি ভালোই না লাগে সেই গন্ধ। ঘড়ির কাঁটা 12 বাজতে চলল। টেবিলে বসে ফোনের উপর ঝুঁকে আছে নম্রতা। অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রোল করছে। একটু আগেই অ্যাসাইনমেন্ট শেষ করেছে সে। সেই সাথে এক ঝাঁক চিন্তা এসে বাসা বেঁধেছে মাথায়। কাল 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওই বেয়াদব লোকটা যদি 11টার আগে সাইন না দেয় তবে কি করে চলবে? চিন্তায় মাথা ভনভন করছে নম্রতার। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে দিল। হঠাৎ করেই উপলব্ধি করল, তার কান্না পাচ্ছে। তার ডায়েরি, তার ভালোবাসার মানুষটির স্মৃতিগুলো বুকের ভেতর তীব্র যন্ত্রণা তৈরি করছে। ভাগ্যের নির্মম পরিহাসে, ডায়েরি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটির কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে। আচ্ছা, সত্যিই কি ওই বেয়াদব লোকটার বন্ধুই তার সে? তাই যদি হয় তাহলে নম্রতার কোনো খোঁজখবর নেয় না কেন সে? সে কি নম্রতাকে মিস করে না? নম্রতার যেমন হঠাৎ করেই নিজেকে পাগল পাগল লাগে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। তার হয় না। আচ্ছা, মানুষটার কি বিয়ে হয়ে গিয়েছে? সিনেমা, নাটকের মতো ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে পরিবার। এটাই কি তার এই নিরুদ্দেশ যাত্রার প্রধান কারণ? নাকি সবকিছুই ছিল সাজানো, সুন্দর কোনো নাটক? নম্রতা আর ভাবতে পারে না। অবচেতন মন ফেসবুকে আরফান আলম নাম সার্চ দিয়ে বেড়ায়। বাংলা ফন্টে না পেয়ে ইংরেজিতে খুঁজে। আবার বাংলায় খুঁজে। অবশেষে পেয়ে যায় সেই প্রত্যাশিত আইডি। আইডি পেয়েই চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা। পুরো প্রোফাইল ঘেটেও আহামরি কিছু পাওয়া গেল না। খুবই সাধারণ একটি প্রোফাইল। বছর আগের 5-10টা পোস্ট আর তাতে সখানে ক্রিয়েট। প্রোফাইল পিকচারে নান্দনিক পার্কে সাদা শার্ট গায়ে বসে থাকা রুচিসম্মত একটি ছবি। ছবির পেছনের দৃশ্য দেখে বোঝা যাচ্ছে ছবিটি বাংলাদেশে তোলা নয়। ব্যাটা কি বিদেশি নাকি? নম্রতা আরও কিছু ছবি দেখল। এর আগের প্রোফাইল পিকচারগুলোও বিদেশেই তোলা।
নম্রতা ঠোঁট উল্টাল। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। তারপর আবারও ঢুকলো প্রোফাইলে। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নীরার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত তা সম্ভব নয়। নীরার মনটা আজ ভীষণ খারাপ। তাকে এসব নিয়ে ঘাটানো চলবে না। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিয়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করল। অসহ্য লোকটি এখন অনলাইনে আছে। মেসেজের রিপ্লাই দিলেও দিতে পারে। অনেক ভেবেচিন্তে নিজের আত্মসম্মানকে বস্তাবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা। আসসালামু আলাইকুম ডক্টর আরফান আলম স্যার। আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেসেজটা দিয়ে উসখুস করতে লাগলো নম্রতা। 10 মিনিটের মাথাতেও যখন মেসেজ সিন হলো না তখন তার উসখুস কয়েক গুণ বৃদ্ধি পেল। রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। কি দরকার ছিল নক করার? যেচে পড়ে ফাও অ্যাটিটিউড দেখার কোনো মানে হয়? পরক্ষণেই ভাবল, এছাড়া তো উপায়ও নেই। ব্যাটাকে না মানালে দেখা যাবে 12টার আগে ব্যাটার দেখায় পাওয়া যাবে না। আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত। নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মৃদু কণ্ঠে বলল, দোস্ত। নীরা না তাকিয়েই উত্তর দিল, হু। অনেক বেশি মন খারাপ। নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ কেন থাকবে? মন খারাপ না। ভাল লাগছে না কিছু। সবকিছু অসহ্য লাগছে। গোটা জীবনটাকেই কেমন অসহ্য লাগছে। নম্রতা বেশ রয় সয় বলল, তুই অন্তুকে পছন্দ করা সত্ত্বেও কেন মেনে নিচ্ছিস না, বল তো? নীরাকে বেশ অপ্রস্তুত দেখালো। থতমত খেয়ে বলল, আমি অন্তুকে পছন্দ করি। কে বলল তোকে? আন্দাজি। তুই কাকে, কতটুকু পছন্দ করিস সেটা আমার অন্য কারো থেকে জানতে হবে। আমি বুঝি না। নীরা দৃঢ় কণ্ঠে বলল, আমি অন্তুকে পছন্দ করি না। নম্রতা হেসে বলল, আমি নিজেও প্রেমে পড়েছি বইন। প্রেমে পড়ে প্রেমের স্বাদ একদম গুছিয়ে ফেলেছি। এমন জলে পুড়ে যাওয়া প্রেমিকাকে তুই প্রেমের দৃষ্টি শেখাচ্ছিস? তোর চাহনি দেখেই বোঝা যায় তুই অন্তুর প্রতি দুর্বল। অন্তু বলদটাই শুধু বুঝে না। নীরা জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই ভুল বুঝছিস। ঢং না করে কারণটা বল। রাজি কেন হচ্ছিস না? অন্তু আমাদের নিজের বন্ধু। প্রথম থেকে চিনি ওকে। অসাধারণ একটি ছেলে। পড়াশোনাতেও ভালো। কর্মঠ ছেলে। গায়ের রংটা একটু কালো হলেও দেখতে খারাপ না। তুই নিশ্চয় ওর গায়ের রং নিয়ে নেগেটিভ জার্জ করছিস না? কি সব বলছিস নমু? গায়ের রং আমার কাছে ম্যাটার করে না। তাহলে? বাসায় মানবে না। বাসায় তো এখনই ছেলে দেখা হচ্ছে। বাসায় এখন জুটে গেলেই মিটে গেল টাইপ অবস্থা। তার ওপর অন্তু আমার সেই ব্যাচ। ওর স্যাটেল হতে আরো 4-5 বছর চায়। আমার পরিবারের অত সময় কোথায়? তাছাড়া অন্তু আমার থেকে 3-4 মাসের ছোট। বউয়ের থেকে বড় ছোট। কথা উঠবেই। নম্রতা অবাক হয়ে বলল, এটা কোনো ডিফারেন্স হলো? আর মাসের হিসাব কে করছে শুনি? স্যাটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তার হলেও আন্টিকে বললে নিশ্চয় সময় দেবে। নীরা হেসে ফেলল। ঠোঁটের কোণে বেদনাপূর্ণ হাসি ঝুলিয়ে বলল, আমাদের সমাজের মানুষগুলো এইসব ছোটখাটো বিষয়গুলোকেও হিসাবের খাতা থেকে ছেড়ে ফেলে না নমু। সমাজটা হিসেবনিকেশে পাক্কা। কাউকে অপদস্থ করার হিসেবপত্রে তাদের জুড়ি মেলা ভার। আর মাও সময় দেবে না। ইরাও তো বড় হচ্ছে। ওকেও বিয়ে দিতে হবে। বাবাহীন গোটা পরিবারটা এখন ভাইয়ার ঘাড়ের ওপর পা রেখেই দাঁড়িয়ে আছে কোনো রকম। আর কত সহ্য করবে তারা? বড় মেয়ে হিসেবে বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। চাকরি বাকরি কিছু করলে হয়তো বলতে পারতাম চাকরি করছি। কিন্তু তাও তো নেই। অনার্সই শেষ হলো না এখনো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবন যে এতটা ক্রিটিক্যাল হতে পারে ভেবেই দেখেনি নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা। খানিক বাদে ধীর কণ্ঠে বলল, তাই বলে নিজের ভালোবাসাটা চেপে যাবি? ধুর। ভালোবাসা কই? এটা শুধুই ভালো লাগা। এই ভালো লাগাটাকে সামলে উঠতে খুব বেশি কষ্ট হবে না। কিন্তু একবার যদি এগিয়ে যাই তাহলে দেখবি চারপাশের দুঃখগুলো চম্বুকের মতো আঁকড়ে ধরছে আমাদের। কি দরকার এত দুঃখের? তার থেকে এই ভালো লাগাটুকু আর সুপ্ত ভালোবাসাটুকু নিয়ে দূরে থাকাটাই ভালো। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎই নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন বুনে কষ্ট বাড়িয়ে কি লাভ?
নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না। নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইল। পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা। কত কত অসহায়ত্ব সেই এক টুকরো দীর্ঘশ্বাসে। আচ্ছা, অন্তও কি এভাবেই দীর্ঘশ্বাস ফেলে? নীরা তাকে ভালোবাসে না ভেবে কষ্ট পায়। ইস, ছেলেটা যদি জানতো নীরা নামের মেয়েটা তাকে কতই না ভালোবাসে। কিন্তু অন্তু বড় দুর্ভাগা। ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকারও তার নেই। সব ভালোবাসা প্রকাশ করতেও নেই। কিছু কিছু ভালোবাসাকে বিশ্ববিদ্যালয় চত্বরে, বইয়ের ভাঁজে, মনের খাজেই লুকিয়ে থাকতে হয়। তাদের যে বড্ড ভয়। দুঃখ পাবার ভয়। হারিয়ে গিয়ে, ভেঙে গুড়িয়ে যাবার ভয়। নীরার সাথে কথা বলে রাত 1টার দিকে রুমে এলো নম্রতা। রুমে ফিরেই গায়ে চাদর দিয়ে ঘুমের প্রস্তুতি নিল নীরা। নম্রতা ঘুমুবে ঘুমুবে করেও ফোনটা হাতে নিল। নোটিফিকেশনে আরফানের রিপ্লাই দেখা যাচ্ছে। 5 মিনিট আগে রিপ্লাই করেছে সে। নম্রতা এতক্ষণ নিরন্তর চিন্তায় আরফানের কথাটা ভুলে গেলেও এবার তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল। আরফান বাংলা ফন্টে খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছে। আর কিছু লিখেনি। নম্রতা বাধ্য হয়েই উত্তর দিল, কেমন আছেন? মিনিটখানেক পর উত্তর এলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি কে? প্রশ্নটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে লেখা, নম্রতা মাহমুদ, তবুও চিনতে পারছে না। আজব। নম্রতা নিজেকে যথাসম্ভব শান্ত করে লিখল, আমি নম্রতা মাহমুদ। তা জানি। কিন্তু নম্রতা মাহমুদ নামে কাউকে মনে পড়ছে না, দুঃখিত। অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতার। কিন্তু কি আর করার? ইট্টি মারলে পাটকেলটি তো খেতেই হবে। নম্রতা অ্যাসাইনমেন্টে থাকা আরফানের সাইনসহ পেজটির ছবি তুলে সেন্ড করল। নিচে লিখল, এই অ্যাসাইনমেন্টটি যার আমি সেই। ওহ, তো কি চাই? নম্রতার শরীরে যেন আগুন লেগে গেল। কি চাই মানে? এটা কেমন ভদ্র ব্যবহার? ব্যাটা ফাজেল। আমি তোর মাথা চাই, দিবি মাথা। রাগে টকবক করতে থাকা নম্রতা এবার আর রিপ্লাই দিল না। ব্লক অপশনে গিয়েও ফিরে এলো। মনে পড়ে গেল সেই বিখ্যাত উক্তি, বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই। নম্রতারও এখন ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতএব এই রাগ ক্ষোভকে পাত্তা দিলে চলবে না। আপাতত নেতিবাচক অনুভূতিগুলোকে বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় একে আচ্ছা এক শিক্ষা দেওয়া যেতে পারে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল। নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করল। তারপর লিখল, আসলে আপনাকে সরি বলার ছিল। সকালের ব্যাপারটার জন্য আই এক্সট্রিমলি সরি স্যার। স্যার? শালা থেকে ডিরেক্ট স্যার। গুড ইমপ্রুভ। তো সরি কেন? কি হয়েছিল সকালে? নম্রতার রাগ এবার আকাশ ছুল। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগল। এত ভাব কিসের? এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি এই লোক? রাজা মহারাজা। কথা বলার কি বাজ? উফ, অসহ্য। নম্রতা 5-10 মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করল। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালে খুব ডিস্টার্ব ছিলাম। কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুব। তাই অন্যমনস্কভাবে হঠাৎই দুটো উইয়ার্ড শব্দ বেরিয়ে গিয়েছিল মুখ থেকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে বলিনি। আর না আপনাকে উদ্দেশ্য করে বলেছি। কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বলেছিলেন? আই মিন, হঠাৎ বেরিয়ে আসা উইয়ার্ড শব্দ দুটো কি ছিল? আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতার ফর্সা নাক লাল রং ধারণ করল। বাঘিনীর মতো ফুঁচতে ফুঁচতে ঢকঢক করে বোতলের পুরো পানি সাবার করল। ডান হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে চেয়ার পা গুটিয়ে বসল। প্রচণ্ড রাগে গায়ে ঘাম দিচ্ছে তার। পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুলগুলোকে হাত খোপা করে আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার উপর ক্যাটক্যাটে শব্দ তুলে ঘুরে চলেছে পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখায় বাতাসের থেকে শব্দই পাওয়া যাচ্ছে বেশি। খালি কলসি বাজে বেশি টাইপ অবস্থা। কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতা চোখ বুজে জোরে জোরে দম নিল। ওই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ানক থেকে ভয়ানক ফাজিল। ইচ্ছে করে ছ্যাঁচড়ামো করছে। বেয়াদব। এইসব বেয়াদব দিয়ে হাসপাতাল ভরে থাকলে রুগীরা সুষ্ঠু চিকিৎসা পাবে কোথায়? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়েও এদের ছ্যাঁচড়ামো, ফাজলামো শুরু হয়ে গিয়েছে।
নম্রতাকে যেমন সব জেনে শুনেও জিজ্ঞেস করছে ওই হঠাৎ বেরিয়ে যাওয়া উইয়ার্ড শব্দ দুটো কি। ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রুগীকে জিজ্ঞেস করবে আপনার এই উইয়ার্ড রোগের পেছনে কারণ কি, বিশ্লেষণ করুন তো শুনি। নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। এখন কি উত্তর দিবে সে? উফ, ভাল লাগে না। নম্রতা বার কয়েক ঘন ঘন দম নিয়ে লিখল। নেতিবাচক বিষয়গুলো মনে না থাকায় ভালো। সেগুলো মনে না করিয়ে দেওয়া আরো ভালো। আপনার মনে নেই শুনে স্বস্তি পেলাম। আপনি প্লিজ শরীরটা অ্যাকসেপ্ট করে নিন। ক্ষমা করা মহৎ গুণ, তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীল ব্যক্তিকে পছন্দ করেন। আজকাল মানুষ নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে আর আপনি ওই ছোট্ট দুটো শব্দের জন্য আস্ত একটা সরি অ্যাকসেপ্ট করতে পারবেন না। বেশ কিছুক্ষণ পর উত্তর এলো। আপনি খুবই হিপোক্রিট মহিলা। নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিক। হিপোক্রিট শব্দটা শুনেই নম্রতার মিলিয়ে থাকা আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপোক্রিট বলে। নম্রতাকে! রাগে হাত পা কাঁপছে নম্রতার। মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কুক্ষণে এই লোকটাকে নক করতে গিয়েছিল সেই কুক্ষণটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছে নম্রতার। ইনবক্স ভর্তি গালি দিয়ে বলতে ইচ্ছে করছে, ম্যাটা তুই হিপোক্রিট, ম্যানারলেস। নাও গো টু হেল। কিন্তু বলা যাচ্ছে না। এহেন অপমান সহ্য করা যাচ্ছে না। রাগে দুঃখে বাধ্যবাধকতায় কান্না পেয়ে যাচ্ছে নম্রতার। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটাকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে উত্তর দিল। অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে। ইটস ইমার্জেন্সি। প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তার থেকেও সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ। কৃতজ্ঞ থাকব। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখল। কালকেই জমা দিতে হবে। নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ, স্যার। 10:30টায় চলবে। চলবে। বেশ। আসবেন 10:30টায়। নম্রতা হাঁফ ছেড়ে বাঁচল। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তায় খেলে গেল। এই বেয়াদব লোকটিকে শুকনো কথায় ছেড়ে দিলে তো চলবে না। ভয়ানক কিছু ভাবতে হবে। এই লোককে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুমও হবে না নম্রতার। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি বই ঘাঁটছিল নীরা। তার পাশের সেলফ থেকেই সাইকোলজির উপর কোনো একটা বই খুঁজছিল অন্তু। অন্তুর চোখমুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হাহুছাড়া কথা বলছে না সে। নীরা খেয়াল করেছে। নম্রতা ছোয়াদের সাথে হাসি মুখে কথা বলে নীরার সাথে এমন নিষ্ঠুরতা তাকে কুরে কুরে খাচ্ছে। অন্তু বই হাতে কোনার একটা টেবিলে চেয়ার টেনে বসল। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তুর পাশের চেয়ারটাতে বসল। অন্তুর গায়ে কালো রঙের পাতলা টি শার্ট। ছিমছিমে কালো গায়ে কালো রংটা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় দেখাচ্ছে। নীরা গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। অন্তু ফিরেও তাকালো না। গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগল। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস? অন্তু চোখ তুলে তাকালো। অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অন্তু তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেঠিক থাকার কথা ছিল নাকি? নীরা আহত কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন? অন্তু বই থেকে মুখ উঠিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো। ভারী অবাক হয়ে বলল, কিভাবে কথা বলছি? কেমন ঠেস মারা কণ্ঠে কথা বলছিস? শুনতে খারাপ লাগছে। অন্তুর সহজ উত্তর। খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই দুদিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তুর চোয়াল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতের কনুইয়ের নিচে শক্ত করে চেপে ধরল। হেঁচকা টানে নীরাকে নিজের দিকে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কণ্ঠে কথা বলতে হবে এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? নীরা চাপা স্বরে বলল, অন্তু হাত ছাড়। লাগছে। অন্তুর হাতের থাবা আরো খানিকটা শক্ত হলো। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক। আমারও লাগছে। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই? আমি তো অভিযোগ করি না। তাহলে তোর এত হাঁসফাঁস কেন? ছাড় অন্তু।
আমাকে ভালোবাসিস না কেন? অন্তু এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি। বল, কেন ভালোবাসিস না আমায়? কেন? কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুঁচকে এলো নীরার। জারি দিয়ে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, জোর জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না। এখন কি জোর করে ভালোবাসাবি আমায়? এতটা নিচে নেমেছিস তুই? অন্তু এবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করল সে। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইলেও শেষ পর্যন্ত কোমল মনের সাথে পেরে উঠল না। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসহিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগে পিছে ঘুরিস কেন? খবরদার আশেপাশে আসবি না আমার। নীরা হতভম্ব চোখে অন্তুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে তসতসে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। অন্তু সত্যিই কথাটা বলল। তাকে সস্তা, নোংরা মেয়েদের সাথে তুলনা করতে পারল। কণ্ঠে আটকালো না। নীরা কি সত্যিই এত সস্তা? নীরার বুকের ভেতর উথলে উঠল কান্না। বইটা টেবিলের ওপর রেখে সেলফের এক কোণায় গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তুর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাজছে। নীরা দুহাতে মুখ ঢেকে ডুকরে উঠে। পর মুহূর্তেই নিজেকে সামলে নেয়। করোনার আঁচল কামড়ে ধরে কিছুক্ষণ নিঃশব্দ অশ্রু বিসর্জন করে। মনে মনে খুব করে কামনা করে এই সস্তা আমিটার যেন খুব জলদি মরণ হয়। খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপোড়েন, পরিবার আর মানসম্মানের চিন্তায় অস্থির থাকার চেয়ে মরণটা কি সহজ নয়? সুন্দর ঝকঝকে সকাল। আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা। উজ্জ্বল সোনালি রোদে ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পায়চারি করছে। হাতে অ্যাসাইনমেন্ট। সাদা নীল সালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে তাকে। নম্রতা পায়চারি থামিয়ে ঘড়ি দেখল, 10টা 29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট। হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল, নম্রতা মাহমুদকে। নম্রতা কপাল কুঁচকে বলল, আমি। স্যার আপনাকে ভেতরে যেতে বললেন। ভেতরে যান। নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে ঠিকঠাক 10টা 30। দুই হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে ঠোঁট উল্টাল নম্রতা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করল, ব্যাটা দেখি বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়িয়েই জোরে সোরে শ্বাস ছাড়ল নম্রতা। মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ককে শান্ত করল। তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উকি দিল। আসতে পারি? আরফান গভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাঁটছিল। দুই ভ্রুর মাঝখানে হালকা কুঁচকানো। গায়ে গাঢ় নীল শার্ট। কবজির ওপর সাদা চকচকে ব্র্যান্ডেড ঘড়ি। নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান। কুঁচকে থাকা ভ্রুজোড়া সোজা করে গমগমে কণ্ঠে বলল, আসুন। নম্রতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করল। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকেই ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের ঠান্ডা, গম্ভীর দৃষ্টি নম্রতাকে ক্রমেই বিভ্রান্ত করে দিচ্ছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়। ঠান্ডা, মায়ভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরাতে দেয় না, ভাবতে দেয় না। চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো। ভারী টেবিলটির ঠিক সামনে গিয়ে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করল, উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে। নাকের ডগায় ঝুলে থাকা গাম্ভীর্যটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গমগমে কণ্ঠে বলল, আরফান, বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল। গলা শুকিয়ে এলো। সন্তর্পণে একটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসল। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইল। আকাশ পাতাল চিন্তাভাবনা করে হঠাৎই নিজেকে শক্ত, স্বাভাবিক করে তুলল সে। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ারে ঠেস দিয়ে নম্রতার দিকেই তাকিয়েছিল। ঘাড়টা হালকা কাত। দৃষ্টি গভীর ও শান্ত। নম্রতা ছোট্ট শ্বাস ফেলে বলল, হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোণায় হাসি দেখা গেল না। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট। অপমানে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আজ ঝামেলাহীনভাবেই স্বাক্ষর করল। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল,
কমপ্লিট। আর কিছু? নম্রতা মাথা নেড়ে না জানালো। অ্যাসাইনমেন্টটা উল্টেপাল্টে দেখে নিতেই গম্ভীর কণ্ঠে বলল আরফান, তাহলে আসুন। আমার এখন ব্রেকফাস্টের সময়। একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠতে নিয়েও হঠাৎই থমকে গেল। কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেয়ালটির দিকে তাকিয়ে রইল। কপালের ওপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিহ্বা দিয়ে উপরের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল, বলুন। নম্রতার অস্বস্তি আরও বাড়ল। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন অদ্ভুত, খ্যাপা আবার পাগলাটে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো? বললেন না? নম্রতা আমতা আমতা করে বলল, আপনার বন্ধু নিষাদ সম্পর্কে প্রশ্ন করার ছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিষাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিষাদকে চিনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিহ্বা ভারী ভারী লাগছে। আচ্ছা, সত্যিই কি নিষাদই নম্রতার সে? আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করল, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পোড়াকু? ঘন ঘন লাইব্রেরি যাওয়ার অভ্যাস আছে উনার? আরফান অবাক হয়ে বলল, হ্যাঁ। কিন্তু কেন? নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, তাই না? আরফান সরু চোখে তাকালো। পরমুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। ঠেস মারা কণ্ঠে বলল, ওয়েট, ওয়েট। প্রেমে টেমে পড়েছেন নাকি নিষাদের? ওহো, গ্র্যাড। আপনার জন্য অসম্ভব কিছুই না। আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুণল। মুহূর্তেই রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ। ধেবে থাকা রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা, যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্রও তেমন। কথায় আছে না, সাপের হাঁচি বেঁধেও চেনে। আসছি ডক্টর আরফান আলম স্যাররো। আল্লাহ হাফেজ। কথাগুলো বলে এক মুহূর্তও দাঁড়ালো না নম্রতা। এই লোক নিজেকে ভাবেটা কি? প্রিন্স চার্মিং? নাকি এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারের ডিগ্রি অর্জন করেই এত অহংকার। কিন্তু একই। নম্রতার রাগে ফুঁসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল। পেশিগুলো বেয়ে নেমে গেল অদ্ভুত এক শীতলতা। সচেতন মস্তিষ্কে বাজতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাদ ঘন ঘন লাইব্রেরি যেত। পোড়াকু ছিল। গুছিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট। তবে কি এই সেই পুরুষ? নম্রতার কল্পনার কল্প পুরুষ। কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা? কোথায় থাকে সে? নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসল নম্রতা। সাথে নীরা আর ছোঁয়া। নীরার চোখ মুখ থমথমে। ফর্সা নাকের ডগা লাল। চোখ দুটোও খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা। নম্রতাও খানিকটা চিন্তিত, অবিশ্রান্ত। ক্যান্টিনের সুস্বাদু চা আজ তেত, বিশ্রী। আড্ডাও জমছে না। চারদিকে কেমন বিষণ্ণ, উদাস ভাব। অন্তু ক্যাম্পাসেই ছিল। কিন্তু নানা টালবাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়েছে এই ঘন্টা 2 হলো। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্রতা বিষণ্ণ মুখ নিয়ে টেবিলে মাথা ঠেকিয়ে শুয়ে রইল। মনটা খুব পড়াচ্ছে তার। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্ম হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী। তার যে ওই লোকটাকে চাই চাই। বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্য হলেও তাকে চাই। এমন বিষণ্ণ, মৃদুল পরিবেশে দমকা হাওয়ার মতো উড়ে এলো নাদিম। গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘামছে তার শরীর। হলুদ শার্টটা ঘামে ভিজে ল্যাপটে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রং ধারণ করেছে। নাদিমের হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতারা। ছোঁয়া কোল্ড ড্রিঙ্কের ক্যান হাতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নাদিম বিদ্যুৎবেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কের ক্যান। এক চুমুক সবটা শেষ করে ভারী আয়েশি কণ্ঠে বলল, বালের লোকাল বাস।
জীবনটারে মেইন হল বানায়া ছাইরা দিছে একদম। শালার যেদিকে তাকাই শুধু দুর্গন্ধ। এই গরমের দিন এত ঘষাঘষি কইরা বাসে উঠতে মন চায়। শালার বুইরা আঙ্কেলগুলো আরেক সার্কাস। এমনভাবে শরীরের ওপর পড়ে মনে হয় নয়া নয়া পিরিতি যাচ্ছে, রিডিকিউলাস। মন্ডায় চায়বা। নাদিমকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল ছোঁয়া। রঞ্চণ্ডী রূপ নিয়ে বলল, তুই আমার কোল্ড ড্রিঙ্ক খেলি কেন? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা। ফাজিল একটা। অসভ্য। আর এইসব কি ভাষায় কথা বলিস তুই? ন্যূনতম ব্যক্তিত্ববোধ নেই তোর। ছি। আমার জাস্ট ঘেন্না লাগে। নাদিম ড্যামকেয়ার ভাব নিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ঠোঁট বাঁকিয়ে বলল, আরেকটায় ব্যক্তিত্ব মারাইতে আসছে। তোর ওই প্রফেসর বাপরে গিয়া ব্যক্তিত্ব জ্ঞান দে গাবাল। আমার সামনে আজাইরা ঢং মারাইতে আসবি না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকল রঞ্জন। নাদিমের পাশের চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসল। শার্টের উপরের দুই বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, প্রচণ্ড গরম আজ। আমি বোধহয় লেট। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম। মেয়েটা অসুস্থ। তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুঁচকাল। বন্ধুদের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এই অন্তু কই রে? নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে। দক্ষ হাতে টুংটাং সুর তুলে চলেছে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনেও হেব্বি হ্যান্ডসাম লাগে রে। তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম। রঞ্জন সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসল। চোখ টিপে বলল, আর তুই আমার বান্ধবী না হলে আমি তোরে বিয়ে করে ফেলতাম। আহা, সুন্দরী বউ। রঞ্জনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারল নম্রতা। নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসল। ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজা তোমারে এই এঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথায় হেসে ফেলল সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন, তুই ঠিক আছিস নীরু? চোখমুখ এমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করল। দৃঢ় কণ্ঠে বলল, আমার কি হবে? ঠিক আছি। সবার চোখ এবার নীরার দিকে আটকে গেল। নাদিম টেবিলের ওপর ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখল। চোখমুখ বিকৃত করে বলল, জামাই মইরা গেছি নাকি রে? কান্দিছস মনে হইতাছে। চোখ নাক লাল কেন? জামাই মরলে কান্দন লাগবো। আমরা আছি না। দরকার পড়লে আরেকটা জামাই ধইরা আইনা দিমু। প্যারা নাই। নাদিমের কথায় হেসে ফেলল নীরা। চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বলল, জ্বর টর তো নেই। কি হয়েছে বল তো? কেঁদেছিস কেন? নম্রতার কথার মাঝেই বন্ধুদের আড্ডায় এসে পৌঁছালো অন্তু। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসল। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো। কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্তু। টিস্যু দিয়ে চোখমুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, কেঁদে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে? আশেপাশের মানুষ কেঁদে কেটে অমাবস্যা নামায় ফেলছে দেখি। নাদিম গিটারের দ্রুততর টুন বাজিয়ে বলল, উক্ত মহিলার জামাই ইন্তেকাল ফরমাইয়াছেন। তাহাকে অতি শীঘ্রই একটা জামাই গিফটাইতে হইবে। এই মহান কাজের জন্য তোমরা তৈরি সেনা। সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়ে। নীরা সামনে থাকা বইটা নাদিমের দিকে ছুঁড়ে দিয়ে হেসে ফেলল। মুখে বলল, চুপ থাক হারামি। নাদিম বইটা ক্যাচ ধরে বিগলিত হাসল। ধীরে ধীরে কাটতে লাগলো উত্তপ্ত দুপুরের বিষণ্ণতা। জমে উঠল আড্ডা। মেতে উঠল প্রতিটি প্রাণ। কর্মব্যস্তময় দীর্ঘ দিনটা পার করার পর রাতে যখন ফোনটা হাতে নিল নম্রতা, ঠিক তখনই মনে পড়ে গেল আরফান নামক অসভ্য লোকটির কথা। আরফানকে অনলাইনে দেখেই সকালের অপমানগুলো রন্ধ্রে রন্ধ্রে বাজতে লাগলো। আরফানের প্রোফাইলের দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ইনবক্সে ঢুকল। নির্ভুল বাংলায় লিখল, আপনার মতো অসভ্য, অভদ্র আর ইতর মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। একটা মেয়েকে কতটা বাজেভাবে হেনস্থা করেছেন আপনি। কাল আমাকে হিপোক্রেট বললেন। হিপোক্রেট মানে বুঝেন আপনি? দেখে তো মনে হয় নকল টকল করে, প্রফেসরকে টাকা খাইয়ে নয়তো নকল সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়ে গিয়েছেন। এভাবে শুরু করে মাথায় যা এলো তাই তাই লিখে ইনবক্স ভরিয়ে ফেলল নম্রতা। আরফান অনলাইনেই ছিল। নম্রতার লেখা প্রত্যেকটা মেসেজ আরফান সিন করছে দেখে নম্রতার বুকে এক আকাশ স্বস্তি মিলল।
মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। আহ শান্তি। কিন্তু কিছুক্ষণ পরই মনের সব ঝাঁজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা। আহ শান্তি। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরই নম্রতার মনে হলো এবার বড্ড হ্যাংলোপনা করে ফেলেছে সে। এই বয়সে এসে এমন ইমোম্যাচিউরদের মতো কাজ কি তাকে শোভা পায়? এমন বাচ্চামো প্রতিশোধের কি কোনো মানে হয়? ওই আত্ম অহংকারী লোকটা কি ভাববে? নম্রতাকে নিশ্চয় প্রচণ্ড গেওয়ার ন্যাকা ভাববে। নম্রতার হঠাৎই ভীষণ মন খারাপ হয়ে গেল। কেউ তাকে ফালতু আর বিরক্তিকর ভাবছে ভাবতেই মনটা তেতিয়ে গেল। কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে আরফানকে আনব্লক করল নম্রতা। কিছুক্ষণ ফোন নিয়ে অযথাই ঘাটাঘাটি করল। মনের কোথাও একটা অপেক্ষা তারা দিচ্ছে তার। যদি লোকটি মেসেজের উত্তর দেয়, যদি কিছু বলে। এই ভান্নাতেই কেটে গেল সুপ্ত অপেক্ষার প্রহর। কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও ওপাশ থেকে কোনরূপ উত্তর এলো না। ওই অসভ্য লোকটি প্রতিটা মেসেজ সিন করার পরও কোনরূপ উত্তর দেওয়ার চেষ্টা করল না। নম্রতার আত্মসম্মানবোধটা যেন এবার খণ্ড বিখণ্ড হয়ে গেল। লোকটা কি তবে নম্রতাকে মেসেজের উত্তর দেওয়ার মতো অতটা গুরুত্বপূর্ণ মনে করল না? নম্রতার শরীরমন অপমানে টনটন করে উঠল। এই লোকটা ভারী হিসেবি ধরনের। কথায় কোন কাজ করলে অপর পাশের মানুষকে শতাধিক অপমান করা যাবে, অপদস্থ করা যাবে তা যেন এই লোকের অস্থিমজ্জায় জানা। এই যে এই মুহূর্তে লোকটি যদি কোনো উত্তর দিত, নম্রতার সাথে কথা কাটাকাটির চেষ্টা করত, পাল্টা অপদস্থের চেষ্টা করত, তাহলেই তো অপরাধবোধ, অপমানবোধটা কমে যেত নম্রতার। কিন্তু ওই অসভ্য লোকটি সে সুযোগ দিল না। একদম নীরব থেকে নম্রতার জাগ্রত আত্মসম্মানবোধে তীব্রভাবে আঘাত করে গেল। নম্রতা টেরও পেল না। আচ্ছা, নীরবতার মতো ভয়ানক ছুরি কি আদৌ কিছু হয়? নম্রতার সতর্ক মস্তিষ্ক উত্তর দিল, না, হয় না। এই পৃথিবীতে নীরবতার মতো ভয়ানক ছুরি আর কিছু হয় না। হতে পারে না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। বিছানায় গা এলিয়ে দিতেই বেয়াদব মনটা আফসোসের শীষ তুলে বলল, কি দরকার ছিল যেচে পড়ে নখ দিয়ে লোকটিকে এত কথা শোনানোর? শখ করে নিজেকে উপহাসের পাত্র বানানোর? তুমি সবসময়ই এমন উৎপটাং কাণ্ড কেন কর নম্রতা? তোমার কি আত্মসম্মান বোধ নেই? তুমি কি ব্যক্তিত্বহীন সস্তা মানবী? নম্রতার বুকে মোচড় দিয়ে উঠল। চারপাশের সবকিছু বিষাক্ত হয়ে উঠতে লাগল। আত্মগ্লানি আর অপমানবোধে তেতো হয়ে উঠল মুখ। তার এই মন খারাপ ভাবটা রাতের গভীরতার সাথে সাথে কষ্ট হয়ে নেমে এলো চোখে। জীবনের সব নাপাওয়াগুলো, হারিয়ে ফেলার স্মৃতিগুলো বেয়াদব মনটাকে কাঁদিয়েই ছাড়ল। সেই স্বার্থপর হারিয়ে যাওয়া সেইকে ভেবে রাতভর করে কাঁদল নম্রতা। পূর্ব আকাশে যখন আলো ফুটল, লালাভ লজ্জায় রাঙা হলো বিশাল আকাশ। ঠিক তখনই দুদণ্ডের ঘুম নেমে এলো নম্রতার চোখে। জ্বালাপোড়ামো ফোলা চোখ দুটো নিয়ে ঘণ্টাখানিকের জন্য চোখ বোজল নম্রতা। ঘুমের মাঝেও নম্রতা দেখতে পেল পুরাতন সেই বই। হাজার হাজার নীল চিরকুট আর তার মাঝে নীল পাঞ্জাবি গায়ে সুদর্শন এক পুরুষ। নম্রতা ধরফরিয়ে উঠে বসল। গলা, বুক ঘেমে চিপচিপে হয়ে আছে। নম্রতা ডান হাতের পিঠ দিয়ে ঠোঁট আর নাকের ঘাম মুছল। কখন থেকে ডাকছি তোকে? ক্লাস টাইম হয়ে গিয়েছে। রেডি হবি না? 9:30টায় ক্লাস, জলদি ওঠ। নম্রতা ফাঁকা মস্তিষ্কে নীরার দিকে তাকালো। নীরা চুলে চিরুনি চালাচ্ছে। গায়ে তার কাঁচা হলুদ রঙের জামা। ফর্সা গায়ে সুন্দর দেখাচ্ছে কাঁচা হলুদ রং। নম্রতা বোবা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুহাতে মাথা চেপে ধরল। ওই পুরুষটা, ওই নীল পাঞ্জাবি পরনে পুরুষটার চেহারা মনে পড়ছে না তার। অথচ স্বপ্নে কত পরিচিত লাগছিল তাকে। মনে হচ্ছিল কত আপন, কত ভালোবাসাময় সেই মুখ, সেই ঠোঁট আর সেই নীল রঙা পাঞ্জাবি। নীরা আবারও তাড়া দিতেই অলস ভঙ্গিতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নম্রতা। কালো প্লাজোর সাথে পরা ঢলঢলে টি শার্টটা টেনেটুনে ঠিক করতে করতেই সিদ্ধান্ত নিল, আজ আবারও গ্রন্থাগারে যাবে সে। সেই বইটাকে বুকে জড়িয়ে বসে থাকবে অনেকক্ষণ। মলাটের নিচের গন্ধ শুকবে। এতগুলো বছরের আদান প্রদানেও সেখানে কি সে এর নিজস্ব মিষ্টি গন্ধটা জমা হয়নি? একটুও না। নম্রতা ওয়াশরুমে যাওয়ার পর পরই ভার্সিটির বই গুছাতে মন দিল নীরা। ক্লাস অনুযায়ী বইগুলো নাড়াচাড়া করতেই একটা বই থেকে টুপ করে নিচে পড়ে গেল একটি চিরকুট।
নীরা ভ্রুকুচকে চিরকুটটির দিকে তাকিয়ে রইল। তারপর ভারী বিস্ময় নিয়ে তুলে নিল ছোট্ট সেই কাগজের টুকরো। কাগজটা মেলে ধরতেই টানা টানা চির পরিচিত অক্ষরগুলো ভেসে উঠল চোখের সামনে। মাত্র দুটো লাইনের সেই লেখাতেই নীরার বিক্ষিপ্ত, অশান্ত মনটা শান্ত হয়ে গেল। নীরা টলমলে অনুভূতি নিয়ে সেই লাইন দুটো আবারও পড়ল। জীবনে আর কখনো ভালোবাসতে বলবো না তোকে। তবু কাঁদিস না প্লিজ। আমাকে ভালো না বাসলেও সহ্য করতে পারবো। চোখের সামনে অন্য কাউকে ভালোবাসবি সেটাও সহ্য করে নিব। কিন্তু তোর কান্নাটা সহ্য হবে না। এই নিরুপাখি। কাঁদিস না প্লিজ। চিরকুটটা হাতের মুঠোয় আঁকড়ে ধরে পাশের চেয়ারটাতে বসে পড়ল নীরা। বুকের ভেতর উথালপাতাল ঢেউয়ের সাথে উথলে উঠল কান্না। এই ছেলেটা কেন এত ভালোবাসে তাকে? তার মতো স্বপ্নহীন মেয়েটিকেই কোনো ভালোবাসতে হলো তার। আর কেনই বা এমন অদ্ভুত মিষ্টি তার প্রকাশভঙ্গি? নীরার মতো পোড়াকপালি মেয়ের জন্য অত ভালোবাসাও জমা থাকে বুঝি? সেই পাগল প্রেমিক কি জানে না পোড়াকপালিদের ঠিক ভালোবাসতে নেই, ভালোবাসার অধিকার নেই? নীরার বুক ছিঁড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। চোখ থেকে নেমে আসে নোনা স্রোতের ধারা। তেজস্বী সূর্য অনেকটাই মিয়ে এসেছে। ত্যক্ত গরমটা ছয় এসেছে শরীরে। নম্রতার নীল রঙা কামিজটা ঘামে ল্যাপটে আছে গায়ে। চোখের নিচে অসাবধান আদরের মতোই ল্যাপটে আছে কাজল কালি। হাত পা মৃদু কাঁপছে। নিঃশ্বাস ভারী। নম্রতা ছোট ছোট পা ফেলে গ্রন্থাগারের দুতলায় উঠল। আজ একাই এসেছে সে। আজ তার একা থাকারই পালা। না, একা তো নয়। সে এবং তার সুপ্ত, গভীর অনুভূতিগুলোর খুব একান্তে সময় কাটানোর পালা। নম্রতা ঢোক গিলে দর্শনের সেলফের দিকে এগিয়ে গেল। কিন্তু একই। দর্শনের বইটা এখানে নেই। নম্রতার পরিচিত পৃথিবীটা এবার দুলতে লাগলো। মাথা ঘুরছে। চিন্তা গুলিয়ে যাচ্ছে। কোথায় গেল সেই বই? সারা সেলফ তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না সেই বই। শেষ পর্যন্ত এই শেষ চিহ্নটাও কি তবে হাতছাড়া হলো তার? নম্রতা কোনার এক চেয়ারে বসে অস্বাভাবিক ভঙ্গিতে হাঁপাতে লাগলো। বুকে চাপ লাগছে। শ্বাস নেওয়া যাচ্ছে না। আচ্ছা, নম্রতা কি মারা যাচ্ছে? ওই নিষ্ঠুর লোকটিকে না দেখেই কি মরে যেতে হবে তাকে? নম্রতা টেবিলে মাথা এলিয়ে ঘণ্টামো বসে রইল। কিছুটা ধাতস্থ হওয়ার পর গ্রন্থগারের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে জানল গ্রন্থগারেরই কোনো এক পাঠক একদিন আগে বইটি বাড়ি নিয়ে গিয়েছে। এখনো ফিরিয়ে দিয়ে যায়নি। নম্রতার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এত বছর পর হঠাৎ কার প্রয়োজন পড়ল এই বই? নম্রতা উত্তেজিত হয়ে বলল, যে লোকটি বই নিয়েছেন তার নাম কি? চেক করে বলুন প্লিজ। আমার খুব প্রয়োজন। লোকটি খুব একটা ঝামেলা করল না। নম্রতার দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে গম্ভীর ভঙ্গিতে রেজিস্ট্রার খাতা ঘাঁটতে লাগল। বেশ কয়েক মিনিট ঘাটাঘাটির পর গম্ভীর মুখে বলল, নিশাদ আহমেদ নীরব। গত পরশু বিকালের দিকে নিয়ে গিয়েছেন বইটা। নামটা শুনেই বিদ্যুৎ শক লাগার মতো চমকে উঠল নম্রতা। নিশাদ? নিশাদ নিয়ে গিয়েছে সেই বই? কিন্তু কেন? তবে কি নম্রতারা যা ভাবছে তাই? নিশাদই সেই নিষ্ঠুর পুরুষ? নাকি ব্যাপারটা পুরোপুরি কাকতালীয়? এমন কাকতালীয় ঘটনাও কি ঘটতে পারে? এত বছর পর কাকতালীয়ভাবে সেই বইটিই কেন নিতে হবে নিশাদকে? নম্রতার ভাবনা গুলিয়ে যাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে। নম্রতা শুকনো গলায় কোনোরকম ফ্যাচ ফ্যাচ করে বলল, উনার নাম্বারটা একটু দেওয়া যাবে? উনাকে ভীষণ দরকার আমার। লোকটি নম্রতার অনুরোধকে সম্পূর্ণ নাকচ করে বলল, সম্ভব নয়। নাম্বার দেওয়ার নিয়মে নেই। নম্রতা হাজার অনুরোধ করেও লোকটি থেকে নাম্বার উদ্ধার করতে পারল না। ধীর, দুর্বল পায়ে গ্রন্থগার থেকে বেরিয়ে গিয়ে ধপ করে বসে পড়ল সিঁড়ির গোড়ায়। না, আর হাঁটতে পারছে না সে। এই শরীরের ভার বহনের শক্তি আর হচ্ছে না। নিশাদের দেখা সে কিভাবে পাবে এখন? ডাক্তার আরফানকে জিজ্ঞেস করে দেখবে। এত কিছুর পরও কি ওই ডাক্তার তার কথা শুনবে? সাহায্য করবে? নম্রতা সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে ব্যাগ থেকে ফোন বের করল। ডায়ালে প্রথমেই নাদিমের নাম্বার থাকায় তাকেই ফোন করল প্রথম। দুবারের চেষ্টায় ফোনে পাওয়া গেল তাকে। ফোন ধরেই ওপাশ থেকে বিরক্ত কণ্ঠে বলল, টিউশনি করাইতাছি বাল। বেহুদা ফোন দিয়া ডিস্টার্ব করতা ছস কেন? নম্রতা দুর্বল শরীরে জোরে জোরে শ্বাস নিল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, সরি দোস্ত। তুই একটু রঞ্জন, অন্তু, নীরা কাউকে ফোন দিয়ে শাহবাগ গ্রন্থগারে আসতে বলবি। জলদি।
এটুকু বলতেই কান্নায় গলা ভিজে গেল নম্রতার। নাদিম চিন্তিত কণ্ঠে বলল, রঞ্জন তো পুরাতন ঢাকায় গেছে। অন্তু কই আছে জানি না। কিন্তু হইছেটা কি? কই তুই? ঠিক আছিস? আমি শাহবাগে গ্রন্থগারের সিঁড়িতে বসে আছি। আমাকে নিয়ে যেতে বল। হাঁটতে পারছি না। নাদিম আর কোনো প্রশ্ন করল না। ব্যস্ত কণ্ঠে বলল, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। তোর টিউশনি রাখো, তোর টিউশন আমি আইতাছি। চিন্তা করিস না। অন্তুকেও কল করি। শালায় আছেটা কই? নিজের মনে কথা বলতে বলতেই ফোন কেটে দিল নাদিম। নম্রতা সেখানে বসেই চোখ বন্ধ করল। এই চোখ খুলে রাখাটাও শরীরের আর কুলোচ্ছে না। আকাশ থমথমে। বোধহয় বৃষ্টি হবে। ভ্যাপসা গরমে জ্বলে যাচ্ছে গা। গাছের পাতায় হেলদোল নেই। পশ্চিম আকাশে ঘন মেঘের ছায়া। নম্রতা হাসপাতালের করিডোরে উদাস বসে আছে। চোখ দুটো অনুভূতি শূন্য। দূর আকাশে 2-3টি কালো পাখি উড়াউড়ি করছে। অলস পাখা মেলে একই জায়গায় ফিরে ফিরে আসছে তারা। আচ্ছা, এই পাখিগুলোর কি ভয় নেই? এই যে বৈশাখী রাজকন্যা তার সখীসহ থমথমে মন খারাপ নিয়ে বসে আছে। চোখে তার একরাশ অভিমান। সেই অভিমান দেখে পাখিদের ভয় হয় না। অভিমানী জলে ভেজার, বজ্রপাতে ভস্ম হয়ে যাওয়ার ভয় কি তাদের হতে নেই? নাকি তারাও নম্রতার মতোই অনুভূতিশূন্য হয়ে পড়েছে আজ? ভীষণ প্রিয় কারো খুঁজে তারাও কি ঘরদোর ছেড়ে নিরুদ্দেশ আকাশপথে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে? নম্রতা যেমন বেড়াচ্ছে ওই চেম্বারটার আশেপাশে। দূরের আকাশে চোখ রেখেই দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। শরীরটা দুর্বল লাগছে। 1 ঘন্টা যাবৎ ঠাই বসে থাকায় পা দুটো ঝিঝি করছে। নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশে তাকালো। নাদিম আর অন্তু হাত ভাঁজ করে বসে আছে। নাদিমের চোখ দুটো ঘুমে ঢুলুঢুলু করছে। ঘামে ভিজে আছে শার্টের সামনের দিকটা। নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, তোদের না বললাম চলে যেতে? বসে আছিস কেন শুধু শুধু? নাদিম ঘুম মাখা চোখে ঘড়ি দেখল 4টা 52। তারপর মাথাটা দেয়ালের সাথে ঠেস দিয়ে আরাম করে বসল। এখন একটু ঘুমিয়ে নেবে সে। হাসপাতালের শান্ত পরিবেশে একটু পজিশন করে বসলেই দারুণ ঘুম ঘুমানো যায়। অযথা ক্যাচ ক্যাচ ফ্যাচ ফ্যাচ নেই। বাড়তি বালিশ কাঁথার ঝামেলাও নেই। রাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে 2টোর দিকে বই নিয়ে বসেছিল নাদিম। পড়তে পড়তে কখন যে সকাল হয়ে গিয়েছে খেয়াল করেনি। 9:30 থেকে টানা 2টো ক্লাস করে টিউশনি করাতে গিয়েছে শহীদ সারণী এলাকায়। সেখান থেকে শাহবাগ গ্রন্থগার। নম্রতার পাগলামো আরজেদের জন্য শাহবাগ থেকে আরফান আলমের চেম্বারে। আরফান আজ ভীষণ ব্যস্ত। এই ব্যস্ত সময়ে অযথা দেখা টেখা করার সময় নেই তার। ক্লাস, রোগী, হাসপাতালের ডিউটি সব মিলিয়ে নাকি শ্বাস ফেলারও সময় পাচ্ছে না সে। আপাতত নাদিমদের তাই জানানো হয়েছে। কিন্তু নম্রতা নাছোড়বান্দা। সে কিছুতেই হলে ফিরবে না। আরফান বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাসপাতালে থাকে না। আরফান 5টায় যখন হাসপাতাল থেকে বের হবে ঠিক তখনই কথা বলবে নম্রতা। দরকার হলে জোর করে কথা বলবে। কিন্তু আরফানের সাথে কথা টথা না বলে সে যাবে না, মানে যাবে না। নাদিমের পেটে মোচড় দিয়ে উঠল। তল পেটে যন্ত্রণা করতেই মনে পড়ল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। সময় হয়নি। টাকাও ছিল না। আগের মাসে সেমিস্টার ফাইনালের চাপে টিউশনি করানো হয়নি। বেতনও জুটেনি। যা টাকা ছিল সেগুলো এবারের ঢাকা টু কক্সবাজার ট্যুরেই উবে গিয়েছে। সকালে পকেটে 50 টাকা ছিল। 3 দিন কোনোরকম সকালের খাবার হয়ে যেত এই টাকায়। শাহবাগ গ্রন্থগারে আসার সময় তাড়াহুড়োয় 20 টাকা রিকশা ভাড়া দিতে হয়েছে তাকে। আজকাল রিকশা চালকদের যা দেমাক। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করল। এই মুহূর্তে নম্রতার সাথে ফাউ কথা বাড়াতে ইচ্ছে করছে না তার। তবে অন্তু চুপ থাকল না। ধমক দিয়ে বলল, বেশি পাকনামো করিস। তোকে এই অবস্থায় একা রেখে চলে যাব আমরা। বসে থাকতে ইচ্ছে করছে বসে থাক। আমরাও বসে থাকব। বেহুদা খ্যাচ খ্যাচ করে মাথা খাবি না। নম্রতা কিছু বলার আগেই চেম্বার থেকে বেরিয়ে এলো আরফান। ক্লান্ত আরফানের গায়ে নীলসাদা চেইক শার্ট। পরনে ডেনিম জিন্স। ডান হাতের কবজির ওপর সাদা ঝকঝকে ঘড়ি। মাথার পরিপাটি চুল থেকে পায়ের পলিশ করা জুতো জুড়ে শার্টনেসের ছড়াছড়ি। আরফানকে দেখেই শটান দাঁড়িয়ে পড়ল নম্রতা। আরফান নম্রতাকে সম্পূর্ণ উপেক্ষা করে পাশ কাটাতেই দৌড়ে সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা।
আরফান আবারও পাশ কাটানোর চেষ্টা করতেই আবারও সামনে গিয়ে দাঁড়ালো নম্রতা। বেশ কিছুক্ষণ পাশ কাটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ক্লান্ত চোখ দুটো মেলে নম্রতার মুখের দিকে তাকালো আরফান। সেই নিষ্পাপ চাহনিতেই কেমন বিভ্রান্ত হয়ে গেল নম্রতা। এই লোকের চোখে অদ্ভুত কিছু আছে। এই চোখের চাহনিতে কেমন এক সম্মোহনী শক্তি আছে। গুছিয়ে রাখা কথা, গুছিয়ে রাখা সময়গুলোকে এলোমেলো করে দেওয়ার শক্তি। নম্রতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গমগমে কণ্ঠে বলল আরফান, পথ ছেড়ে দাঁড়ান, আমি যাব। নম্রতা আরফানের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা আছে। জরুরি কথা। আরফানের ভ্রুজোড়া কুঁচকে এলো। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার সাথে আপনার জরুরি কথা। আবারও সরি বলতে এসেছেন নাকি? জেনে রাখুন, আপনার শরীর কোনো প্রয়োজন আমার নেই। পথ ছাড়ুন। কথাটা বলে পাশ কাটাতে নিতেই আবারও সরে এসে সামনে দাঁড়ালো নম্রতা। আরফান চোয়াল শক্ত করে বলল, সমস্যা কি আপনার? বললাম তো, কথা আছে। কিন্তু আমার সময় নেই। আমি ব্যস্ত আছি। এই 2 ঘন্টা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার গুরুত্বহীন ফালতু কথার পেছনে আমি আমার প্রয়োজনীয় সময়টুকু নষ্ট করতে চাইছি না। দয়া করে পথ ছাড়ুন। নম্রতা নরম কণ্ঠে বলল, দেখুন, আমার সত্যিই আপনার সাহায্যের প্রয়োজন। আপনি আপনার বন্ধু নিশাদের ফোন নাম্বারটা দিন। আই প্রমিজ আমি আপনাকে বিরক্ত করব না। আরফান বিরক্ত চোখে তাকালো। তার চোখে খেলে গেল নিদারুণ বিতৃষ্ণা। সন্দিহান কণ্ঠে বলল, নিশাদের সাথে আপনার কি কাজ? তাছাড়া, নিশাদ তো বলল সে আপনাকে চেনে। আপনার নাম্বারও হয়তো আছে। সে ইচ্ছে করলেই যোগাযোগ করতে পারে। নিশাদ যেহেতু যোগাযোগ করছে না তার মানে আপনার সাথে কোনোরকম যোগাযোগ সে করতে চাইছে না। আর বন্ধু হিসেবে নিশাদের ইচ্ছের বাইরে গিয়ে তার ফোন নাম্বার আমি আপনাকে দিতে পারি না। দুঃখিত। এটুকু বলেই নম্রতাকে পাশ কাটিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল আরফান। নম্রতা কয়েক সেকেন্ড থম ধরে দাঁড়িয়ে থেকে আরফানের পেছনে পেছনে দৌড় লাগালো। অন্তনাদিম একে অপরের দিকে বিস্মিত দৃষ্টি নিক্ষেপ করল। নাদিম কপাল কুঁচকে বলল, মাইয়া মানুষ মানেই হারামি। চিন্তা কইরা দেখ হন্তু। একটু আগে যে মাইয়া ফিট মারুতা ছিল সে এখন ডাক্তারের পিছনে পিছনে দৌড়াইতাছে। শালি, এখন শক্তি কই থেকে আসে শরীরে? অন্তু চিন্তিত কণ্ঠে বলল, আমার সব গুলিয়ে যাচ্ছে দোস্ত। এই নিশাদের ব্যাপারটা কি? সব জায়গায় গন্ডগোল লাগাচ্ছে কেন এই লোক? কি হচ্ছে, কিছুই তো বুঝতাছি না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলে আবারও চেয়ারে বসে পড়ল। নম্রতার পেছনে পেছনে ছুটার আর কোনো মানে হয় না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই মেয়েটা কি মাছের প্রাণ। অত সহজে মরবে না। ফিটও খাবে না। সুতরাং চিংড়ি মাছের মতো লাফালাফি না করে স্বস্তিতে ঘুমোনো যাক। হাসপাতালের বাইরে কিছু দূর হেঁটেই রিকশা নিয়েছিল আরফান। কিন্তু রিকশা চলতে শুরু করার আগ মুহূর্তেই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল নম্রতা। তাড়াহুড়ো করে রিকশায় উঠে বিস্ময় নিয়ে বলল, আশ্চর্য, এমন রোবটের মতো বসে আছেন কেন? সরে বসুন। আমার জায়গা হচ্ছে না। আকস্মিক ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ল আরফান। খানিকটা সরে বসে ধাঁধা লাগা দৃষ্টিতে তাকালো। নম্রতা ব্যাগটা কোলের উপর রেখে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, মামা চলুন। গোটা ঘটনাটা চোখের সামনে ঘটে যাওয়ার পর কিছুটা ধাতস্থ হলো আরফান। পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার পর চোয়াল শক্ত হয়ে এলো তার। যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার রিকশায় কেন উঠেছেন? এটা আপনার রিকশা। আপনি কিনেছেন। আরফান দাঁতে দাঁত চেপে বলল, আমি না কিনলেও আমি ভাড়া করেছি। তো আমি কি বলেছি যে রিকশাটা আপনি ভাড়া করেননি? ভাড়া যেহেতু করেছেন ভাড়াও দিবেন। মানা করেছে কে? দেখুন, আমি জাস্ট আপনার সাথে কিছু কথা বলতে চাই। আরফান রাগে থমথমে কণ্ঠে বলল, আপনি অত্যন্ত গায়ে পড়া একটা মেয়ে। আমি এই ধরনের মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না। অপমানে, দুঃখে চোখ দুটো ছলছল করে উঠল নম্রতার। এতটা অপমান, এতটা ঘৃণা এর আগে কেউ কখনো করেনি তাকে। নম্রতা খুব দ্রুত সামলে নিল নিজেকে। ওই নিষ্ঠুর মানুষটির জন্যই তো এত অপমান গায়ে মাখতে হচ্ছে তাকে। ওই নিষ্ঠুর মানুষটিকে হাতের কাছে পেলে সবটা সুদে আসলে শোধ করবে নম্রতা। নম্রতা যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট দিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে সেই মানুষটাকে। কিন্তু সেজন্য তো তাকে খুঁজে পেতে হবে।
যেভাবেই হোক পেতেই হবে। নম্রতা অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল। আরফানের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমাকে যা ইচ্ছে ভাবতে পারেন, কিন্তু আমার কাছে এছাড়া কোনো উপায়ও নেই। আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন। সেই প্রশ্নের উত্তরগুলো ছাড়া বেঁচে থাকা যাচ্ছে না। একমাত্র আপনার কাছেই আছে সেই উত্তর। উত্তরগুলো দিয়ে দিন। আমি আর বিরক্ত করব না। নম্রতার তেজি অথচ ছলছলে দৃষ্টিতে আরফানের মনটা হয়তো কিছুটা নরম হলো। সেই সাথে বিস্মিতও হলো। বিস্ময় নিয়ে বলল, আপনার প্রশ্নের উত্তর আমার কাছে আছে মানে কি? আমি তো আপনাকে ঠিকঠাক চিনি না পর্যন্ত। কি জানতে চান আপনি? নিশাদ আমাকে কিভাবে চেনে? আর উনার কাছে আমার নাম্বারটাই বা কিভাবে আছে? আরফান ভারী অবাক হয়ে বলল, সেটা কি আদৌ আমার জানার কথা? আর আপনি নিশাদকেই বা খুঁজছেন কেন? আপনাদের মধ্যে কি কখনো কোনো সেন্সিটিভ সম্পর্ক ছিল? থাকতেও পারে। কিন্তু সম্পর্ক থাকলে তার আপনাকে চেনা বা না চেনার প্রশ্ন কেন আসছে? আমি কনফিউজড। নম্রতা দিশেহারা হয়ে বলল, আমি নিজেও কনফিউজড। বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। খানিক বাদে বেশ রয় প্রশ্ন করল আরফান, আপনি নিশাদের উপর ক্রাশড নাকি ভালোবাসেন? নম্রতা অসহায় দৃষ্টিজোড়া তুলে আরফানের দিকে তাকালো। ওই চোখ জোড়ায় কি ছিল জানা নেই আরফানের। তবে হঠাৎ করেই মেয়েটার প্রতি বড্ড মায়া হলো তার। আহা, মেয়েটা বোধহয় ভীষণ ভালোবাসে নিশাদকে। ভালোবাসা নামক অনুভূতিটা তো আরফানও খুব বুঝে। আরফানেরও তো এমনই ভালোবাসাময় এক রাজকন্যা আছে। আরফান এবার নরম কণ্ঠে বলল, ভালোবাসেন? জানি না। আমার ভালোবাসার মানুষটি উনিই কি না জানি না। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। নম্রতার এমন উত্তরে বেশ অবাক হলো আরফান। ভালোবাসার মানুষকে জানে না মানে? আরফান নম্রতার কথার প্রেক্ষিতে কোনো কথা খুঁজে পেল না। তবে মেয়েটাকে আগের মতো বিরক্তিকর ও অসহ্যও লাগছে না, বরং খানিকটা তরল, স্নিগ্ধ অনুভূতি হচ্ছে। আরফান কিছুক্ষণ চুপ থেকে নিজের অনুভূতির পরিবর্তন দেখল। মানুষ কি আশ্চর্য জীব! তাদের মন নামক বস্তুটা কতই না ভিন্নতর, কতই অদ্ভুত। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আপনাদের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে কিনা জানি না। আপনাদের কেমিস্ট্রিটাও ঠিক বুঝতে পারছি না। তবে নিশাদের পেছনে দৌড়ে খুব একটা লাভ হবে বলে মন হয় না। রিসেন্টলি নিশাদের বিয়ে ঠিক হয়েছে। নিশাদ সর্বদা বাবা মার বাধ্য ছেলে। ওর বাবা মা যেহেতু চাইছে বিয়েটা হোক, বিয়েটা হয়তো ও করবেই। আর এজন্যই হয়তো। আরফানের কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল নম্রতা। নিশাদের বিয়ে ঠিক, তার মানে নম্রতা যা ভাবছিল তাই। এসব কারণেই কি তবে নম্রতার সাথে যোগাযোগ করেনি নিশাদ? সেও তো তার বাবাকে ভীষণ ভালোবাসত। সব সময় বাবাকে নিয়ে বিস্তর লিখত। বাবার ইচ্ছে বলেই শিক্ষকতায় যেতে চাইতো। নম্রতার সব গুলিয়ে যাচ্ছে। নিশাদ কি তবে মিথ্যা অভিনয় করেছিল তার সাথে? নীল চিরকুটের সবটাই কি নিতান্তই সময় কাটানোর পসরা ছিল তার? নাকি অন্য কিছু? সবটা কাকতালীয়। নম্রতার বুকে আবারও চাপ পড়ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নম্রতা হা করে শ্বাস নেওয়ার চেষ্টা করল। অস্থিরতায় সারা গায়ে ঘাম দিচ্ছে। নম্রতার হঠাৎ এমন পরিবর্তনে অবাক হলো আরফান। এই মেয়েকে ঠিক বুঝে উঠতে পারছে না আরফান। মেয়েটা যেন কেমন ধারার। সব সময় হুটহাট এসে ঝামেলা বাঁধিয়ে দিয়ে আবার কোথায় হারিয়ে যায়। সেদিন ল্যাপটপটা ফেলে দিয়ে কি ভয়ানক ঝামেলাতেই না ফেলে দিল আরফানকে। তারপর আবার এক লঞ্চ মানুষের সামনে নাটক ফাটকও করে ফেলল। চেম্বারে এসে গালি দিয়ে আবার যেচে পড়ে সরিয়ে বলল। আবার কি সব অভদ্র ব্যবহার করলো কাল রাতে। এখনো কি নতুন কোনো ঝামেলা করতে চাইছে নাকি এই মেয়ে? আরফান কপাল কুঁচকে নম্রতার গতিবিধি পর্যবেক্ষণ করছে। মেয়েটা এখন বিশ্রীভাবে কাঁপছে। যে কোনো সময় রিকশা থেকে পড়ে গিয়ে মাথা টাতা ফাটিয়ে কেলেঙ্কারি করে ফেলতে পারে। আরফান তীব্র অস্বস্তি নিয়ে নম্রতার ডান হাতটা ধরল। সন্দিহান কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। জবাব দিল না। আরফান রিকশা দাঁড় করিয়ে পাশের এক রেস্টুরেন্ট থেকে পানির বোতল কিনে আনল। নম্রতাকে বোতলটা এগিয়ে দিয়ে বলল, আপনার শরীরটা বোধহয় ভালো নেই। রেস্টুরেন্টে বসবেন একটু? নম্রতা কোনোরকম মাথা নাড়ল, যার অর্থ সে রেস্টুরেন্টে বসবে। আরফান একরকম বাধ্য হয়েই দুর্বল নম্রতার এক হাত ধরে রাখল। নম্রতাকে চেয়ারে বসিয়ে দিয়ে সময় নিয়ে হাতের নাড়ি পরীক্ষা করল।
তারপর সেই অদ্ভুত চাহনিটা নম্রতার চোখে মেলে ধরে বলল, আপনার শরীর আসলেই ঠিক নেই। লাস্ট চেক আপ কবে করিয়েছেন? মনে তো হচ্ছে প্রেশার লো। আপনার এখনই কিছু খাওয়া উচিত, নয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। কথা বলতে বলতেই ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার করলো আরফান। অর্ডার দিয়ে ওয়েটারকে বিদায় করার পর ঘাড় ফেরাতেই অসচেতন দৃষ্টি রেস্টুরেন্টের দেয়ালে থাকা ঘড়ির ওপর আটকে গেল 5টা 20। আরফান সময়টা নিজের মনে বিড়বিড় করে শটান উঠে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে ডান হাতের কবজির ওপর থাকা ঘড়িটিতে চোখ বুলাল। মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে এলো, অসিট। নম্রতার দিকে তাকিয়ে অস্থিরতার সাথে বলল, দেখুন মিশনম্রতা মাহমুদ, আমি বুঝতে পারছি মানবতার খাতিরে হলেও এই মুহূর্তে আমার আপনার সাথে থাকা উচিত। কিন্তু আমার একটু তাড়া থাকায় আমি পারছি না। কেউ একজন আমার জন্য অপেক্ষা করছে। সারাদিনের ব্যস্ততার মাঝে এই সময়টুকু শুধু তার। আমি অলরেডি লেট। এটুকু বলে থামলো আরফান। টেনশন আর অস্থিরতায় অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা বলছে সে। আরফান বড় শ্বাস টেনে নিয়ে নিজেকে শান্ত করল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি খাবারটা খেয়ে নিলেই বেটার ফিল করবেন। আমি রিকশাটা বাইরে রেখে যাচ্ছি। আপনি যেখানে যেতে চাইবেন সে পৌঁছে দিবে। রিকশা চালক আমার পরিচিত। ওকে, আমি আসছি। কথাগুলো বলে এক মুহূর্ত দেরি করল না আরফান। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। নম্রতা অবাক চোখে পুরো ব্যাপারটা দেখে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কে অপেক্ষা করছে এই অদ্ভুত চাহনির লোকটির জন্য? প্রিয় কেউ। নিশ্চয় প্রিয় কেউ, নয়তো অত হন্তদন্ত আর অস্থির কেউ হয়। নম্রতার মনটা আবারও বিষাদময় হয়ে উঠল। এই অসভ্য লোকটিও তার প্রিয় মানুষটিকে কত কত ভালোবাসে। তার জন্য কেমন অস্থির হয়ে পড়ে। অথচ নম্রতার সে। তবে কি ভালোবাসা সব সময় ভালোবাসা হয় না? মাঝে মাঝে ভালোবাসাটা ভুলবাসা, মিথ্যাবাসাও হয়। নম্রতার সেও কি তবে মিথ্যে বেসেছিল তাকে? সত্যবাসেনি। একটুও ভালোবাসানি। একটুও না। নয়তো ওভাবে বিয়ের জন্য রাজি হয় কেউ? কই, নম্রতা তো হয় না। বারান্দার গ্রিলে ল্যাপটে থাকা লতানো গাছটির নাম জানা নেই নম্রতার। লাল টুকটুকে ফুল ফুটে থাকা গাছটির নাম কি হতে পারে, ভাবতে ইচ্ছে করছে না। কুঞ্জলতা, তরুলতা, মাধবীলতা টাইপ কিছু হবে নিশ্চয়। হলে হোক। ফুল গাছের নাম নিয়ে নম্রতার তেমন কোনো মাথা ব্যথা নেই। নাম দিয়ে ফুল বিবেচনা করাটা বোকামো। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভালোবাসার প্রতীক। ফুল দেখে আকৃষ্ট হওয়ার নিয়ম আছে, নাম জানতেই হবে এমন কোনো নিয়ম নেই। পৃথিবীর প্রায় সব ফুলই সুন্দর হয়, কিন্তু সব ফুলের নাম সুন্দর হয় না। রেড স্পাইডার লিলি নামের ফুলটির আরেকটা অদ্ভুত নাম হলো মৃতদেহ ফুল। কি আশ্চর্য! ফুলের মতো সজীব প্রাণবন্ত একটি উদ্ভিদের নাম এমন বিদঘুটে কেন হবে? ফুলের নাম শুনেই যদি চোখের সামনে ফ্যাকাশে, ভয়ঙ্কর মৃতদেহের ছবি ভেসে উঠে তাহলে তো চলবে না। ফুলের নাম হতে হবে স্নিগ্ধ, আবেগী। নম্রতার ইচ্ছে হলো ওই লাশ ফাঁসের জনককে ধরে এনে বলে, ইউ রিয়েলি নিড টু ইমপ্রুভ ইউর কমন সেন্স, রাফার। কিন্তু বলা হলো না। আমাদের জীবনে সব ইচ্ছে পূরণ করার জন্য হয় না। কিছু ইচ্ছে শুধু ইচ্ছে করার জন্যই হয়। নম্রতার এই ইচ্ছেটাও তাই। সুতরাং ইচ্ছে পূরণের আবশ্যকতা নেই। নম্রতা ফুস করে নিঃশ্বাস ফেলল। টকটকে লাল ফুলগুলোতে আলতো আঙ্গুল ছোঁয়াল। সাথে সাথেই মসৃণ, শীতল এক অনুভূতি খেলে গেল ডান হাতের তালুয়। ফুলগুলো কি অদ্ভুত লাল! নম্রতার মাথাতে চট করেই কড়া নেড়ে গেল এক অদ্ভুত নাম। মুহূর্তেই এই অপরিচিত ফুলটির নাম ঠিক ফেলল নম্রতা। আজ থেকে এই ফুলের নাম হবে রক্ত ফুল। বলড ফোয়ার। এই ফুলের নাম শুনতাই চোখে ভাসবে থোকা থোকা তাজা রক্ত। নম্রতার উলটপালট চিন্তার মাঝেই আর্তনাদ করে উঠল একজোড়া কুকুর। নম্রতা গ্রিলের ফাঁক দিয়ে নিচে তাকালো। কুকুরগুলোকে দেখা যাচ্ছে না। নিকষ কালো অন্ধকারে তিনতলার ওপর থেকে কুকুরের অবস্থান টের পাওয়ার কথা নয়। কুকুরগুলো আবারও ডাকছে। আচ্ছা, এই মাঝরাতে কোনো এক গোপন কষ্টে নম্রতার মতো তারাও কি কাঁদছে? দূর থেকে ভেসে আসা ওই ডাকে কি বিষণ্ণতার ছাপ আছে? নিশ্চয় আছে। নয়তো তাদের আর্তনাদে অন্ধকারটা আরও একটু বিষণ্ণ আর গাঢ় লাগছে কেন নম্রতার? নম্রতার বুক ছিঁড়ে বেরিয়ে এলো আরও একটি দীর্ঘশ্বাস। হলের পাশে ঝোপের মাথায় দুই একটা ঝিঝি পোকা নির্বিকার আলো ছড়াচ্ছে।
নম্রতার বিষণ্ণ চোখে তাদেরকে হঠাৎই আকাশ থেকে খসে পড়া জীবন্ত তারা বলে বোধ হচ্ছে। সেগুলো যেন আকাশব্যাপী ছড়ানো ছিটানো তারক ফুলের মালা। নম্রতা এক সমুদ্র বিষণ্ণতা নিয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে রাজ্যের কান্না। বেশ কিছুক্ষণ চাঁদহীন আকাশের দিকে তাকিয়ে থাকার পর নম্রতার মনে হলো, তার আর বাঁচতে ইচ্ছে করছে না। এক বুক অসহায়ত্ব নিয়ে জীবনের চাকাটা ঘুরতে চাইছে না। এবার তার বিশ্রাম চাই। আদরমাখা বিশ্রাম। কাছাকাছি কোথাও আবারও ডেকে উঠল সেই জোড়া কুকুরের দল। নম্রতা চোখ নামিয়ে আবারও নিচের দিকে তাকালো। কুকুরের তীক্ষ্ণ আর্তনাদের সাথে মিলেমিশে ঘড়িতে 12 ঘন্টা বাজল। সেই সাথে বাজল মৃদু মেসেজুন। নম্রতা ক্লান্ত চোখে ফোনের দিকে তাকাতেই চোখে মুখে বিস্ময় খেলে গেল। নোটিফিকেশনে আরফান আলম নামটা চোখে পড়তেই নিজ দায়িত্বে কুঁচকে গেল ভ্রুজোড়া। আপনি এখন কেমন আছেন? কাল রাতে দেওয়া অতগুলো উলটপালট মেসেজের পর আরফান যেচে পড়ে নক দিয়েছে ভাবতেই বিস্ময় ছড়িয়ে পড়ল নম্রতার চোখে মুখে। নম্রতা কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ রয় উত্তর দিল, ঠিক আছি। আপনি? আলহামদুলিল্লাহ। আরফানের এমন উত্তরের পর বলার মতো কিছু খুঁজে পেল না নম্রতা। কি বলবে, কি বলা যায় এসব ভাবতে ভাবতেই আরফান লিখল, আপনাকে ওই অবস্থায় ফেলে আসার জন্য দুঃখিত। আমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। দিনের ওই সময়টাতেই ব্যক্তিগত মানুষগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। সরি, এগেইন। নম্রতা নিজের মনে হাসল। হুট করেই প্রশ্ন করে ফেলল, প্রিয় মানুষটিকে ভীষণ ভালোবাসেন, তাই না? মেসেজহীন হলো কিন্তু উত্তর এলো না। নম্রতা নিজের ভুল বুঝতে পেরে খানিকটা অপ্রস্তুত হলো। তাড়াহুড়ো করে লিখল, সরি, এভাবে আপনার পার্সোনাল বিষয়ে প্রশ্ন করাটা উচিত হয়নি আমার। ইটস ওকে। প্রশ্নটা ততটাও ব্যক্তিগত ছিল না। তাকে আমি ভীষণ নয় হয়তো তার থেকেও বেশি ভালোবাসি। এজন্য তার বরাদ্দ সময়টুকুর এক বিন্দুও অন্য কাউকে দিতে সাহস পাই না। পাছে রেগে যায় বা কষ্ট পায়। বয়োজ্যেষ্ঠরা বলে, মেয়েদের রাগ নাকি সাংঘাতিক। আমি সাংঘাতিক রাগে ভস্ম হতে চাই না। কালো মেঘে ডুবে থাকা নম্রতার মনটা একটু নড়েচড়ে উঠল। ভালোবাসা নামক অনুভূতিটা এত অদ্ভুত কেন? ভালোবাসার ছোট্ট একটা গল্প শুনলেও এত সুখ অনুভূতি হয় কেন? বুকের কোথাও একটা তীক্ষ্ণ ঈর্ষা জাগে, আবার সেই মনি মিষ্টি আনন্দ নিয়ে প্রার্থনা করে, বেঁচে থাকুক ভালোবাসা, সুখে থাকুক ভালোবাসাবাসীর মানুষগুলো। কি আশ্চর্য এই নিয়ম! কি আশ্চর্য এই মন! নম্রতা ছোট্ট শ্বাস টেনে নিয়ে উত্তর দিল, কথাটা খুব একটা মিথ্যে নয়। মেয়েদের রাগ সত্যিই সাংঘাতিক। তবে তারা বিনা কারণে রাগ করে না। রাগের পেছনে শক্ত কোনো কারণ থাকে। ওপাশ থেকে উত্তর এলো, তাই নাকি? পৃথিবীতে তাহলে আপনিই একমাত্র নারী যার রাগের পেছনে কোনো কারণের প্রয়োজন হয় না। অযথা রঞ্চণ্ডী রূপ নিয়ে ঝামেলা বাঁধিয়ে ফেলেন। আরফানের মেসেজে কপাল কুঁচকে গেল নম্রতার। বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাঁধিয়ে ফেলি মানে কি? আপনি কি মাঝরাতে ঝগড়া করার জন্য নক দিয়েছেন আমায়? আরফান যেন বেশ বিস্মিত হলো। বলল, ঝগড়া আর আমি ঝগড়া করি না। সত্যটা বললাম। ঝগড়া করাটা আপনার স্বভাব, আমার নয়। নম্রতা ফুঁসে উঠে বলল, আপনি অসহ্য একটা মানুষ। আমি কখনোই অযথা ঝগড়া করি না। আপনিই সেই কালপ্রিট যে প্রথম থেকে আমায় বিরক্ত করছেন। ওসব ছাড়ুন। অনাধিকার চর্চা না হলে একটা কথা বলি। নিশাদকে ভালোবেসে খুব একটা সুখী আপনি হবেন না। আপনি বরং তাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। আরফানের মেসেজ দেখে বেশ অবাক হলো নম্রতা। লিখল, আপনি অনুমতি চাইলেন ঠিক, কিন্তু অনুমতি দেওয়ার মতো সময়ই দিলেন না। আর নিশাদে কি সমস্যা আপনার? কোনোভাবে আপনি ভিলেন হওয়ার চেষ্টা করছেন না তো? এমনও হতে পারে নিশাদের বিয়েটির কথা আদৌ হচ্ছেই না, অথচ আপনি বাংলা সিনেমার ভিলেনদের মতো কথা বাড়াচ্ছেন। সবসময়ই উল্টো বুঝাটা নিশ্চয় আপনার জন্মগত রোগ। আজব কথাবার্তা। আপনাদের মধ্যে কথা বাড়িয়ে আমার কি লাভ? আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। বলার পর বুঝতে পারছি, বলাটা উচিত হয়নি। আল্লাহ হাফেজ। মেসেজটা সেন্ড করেই ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল আরফান। পুরো ব্যাপারটিই ঘটল নিঃশব্দে। কোথাও কোনরূপ শব্দ হলো না। ফোনের কোন প্রকার ক্ষতি হয়েছে বলেও মনে হলো না। ঘরের পরিবেশ রইল আগের মতোই নিস্তব্ধ, শীতল। হুট করে রেগে যাওয়ার স্বভাব আরফানের নেই। চোখের সামনে ভয়ানক কিছু ঘটে গেলেও রাগ হয় না আরফান।
কিন্তু এখন রাগ লাগছে। নিজের উপর প্রচণ্ড রাগে মাথা ফেটে যাচ্ছে। বিকেলে মেয়েটির এহেন দুর্দশা দেখে সত্যিই খুব মায়া হচ্ছিল আরফানের। তাই ভেবেছিল, মেয়েটাকে একটু সাবধান করা যেতে পারে। কতই আর বয়স হবে মেয়েটার? 22 অথবা 23। কিন্তু মেয়েটা তো ধানি লঙ্কা। সব সময় উলটপালট এক্সকিউজ লাগানোর চেষ্টা করে আরফানের গায়ে। আরফানের ভাবনার মাঝেই মেসেজ টুন বাজল। নম্রতার মেসেজ। আল্লাহ হাফেজ পরে বলুন, আগে আপনার বন্ধুর নাম্বারটা দিন। তাহলেই বুঝবো আপনি স্টোরি ক্রিয়েট করছেন নাকি না। নম্রতার মেসেজে আবারও মেজাজ চটে গেল আরফানের। স্টোরি ক্রিয়েট করছে মানে কি? এই মেয়ে তাকে ভাবেটা কি? আরফানের রাগের পারদ তরতর করে বাড়ছে। নম্রতার আইডিকে ইগনোরে রেখে দিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল আরফান। মেয়েটাকে ব্লক করা যাবে না। আরফান যে রেগে আছে তা ওই উদ্ভট মেয়েকে বুঝতে দেওয়া যাবে না। বোকারা হুটহাট রেগে যায়, আরফান কখনোই বোকাদের দলে পড়ে না। ভবিষ্যতেও পড়বে না। আরফান ফোন রেখে ল্যাপটপটা কোলে তুলে নিল। কাজে মন বসছে না। মেজাজ খারাপ ভাবটা কিছুতেই কাটানো যাচ্ছে না। রাগ আর জেদগুলো দলা পাকিয়ে মস্তিষ্কে তীক্ষ্ণ ব্যথা তৈরি করছে। আরফান দ্রুত সিদ্ধান্ত নিল, এই উদ্ভট ঝামেলাপূর্ণ মেয়েটির সাথে কথা বলা তো দূর, তাকে নিয়ে একরত্রিও ভাববে না। বেশিরভাগ মানুষই ভাবনা আর কাজ দুটো গুলিয়ে ফেলে। শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক টিকে থাকতে পারে না। কিন্তু আরফান পারে। তার ভাবনা এবং কাজ একই গতিতে চলে। সুতরাং নম্রতা নামক অতি অদ্ভুত মেয়েটির সাথে যে আরফানের ভবিষ্যৎকালে কোনরূপ কথা হবে না তাতে আরফান মোটামুটি নিশ্চিত, চিন্তহীন। শহরে দিগন্ত নেই। ইট পাথরে আটা বিল্ডিংয়ের সারিগুলোকে দিগন্ত বলা যায় কিনা বুঝতে পারছে না নাদিম। নাদিমের হাতে গিটার, কপালে চিন্তার ভাঁজ। অন্যমনস্ক মনে গিটারের তারে উলট পালট সুর তুলে দিগন্ত বিষয়ক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে সে। 2 দিন থেকে নতুন একটা টিউশনি জুটেছে তার। জেলা জাজের মেয়ে। বেতনের অঙ্ক বিরাট। মাসে 10,000 তো অবশ্যই। তার সাথে ভিন্ন ভিন্ন নাস্তার ব্যবস্থা। প্রথম সুযোগে টিউশনিটা লুফে নিলেও 2 দিনের মাথাতেই বিরক্ত ধরে গিয়েছে তার। কি সব অদ্ভুত প্রশ্নে মাথা খারাপ করে দিচ্ছে মেয়েটা। কাল হঠাৎ বলছে, ফসলের মাঠ দিগন্ত বিস্তৃত হয়। দিগন্ত বিস্তৃত শহরের মাঠ হয় না। এই ধরুন পূর্ব দিগন্তে সূর্য উঠছে। ঢাকা শহরের বিরাট বিল্ডিংয়ের পেছনে থেকে সূর্য উঠলেও কি সেটা দিগন্ত বিস্তৃত? নাকি অন্য কিছু? প্রশ্নটা শুনে নাদিম কিছুটা থতমত খেয়ে গিয়েছে। সাংঘাতিক প্রশ্ন। বিষয়টা এভাবে ভেবে দেখেনি নাদিম। সাইকোলজির স্টুডেন্টদের দিগন্ত নিয়ে অত ভাবনা চিন্তার প্রয়োজন হয় না। দিগন্ত বিস্তৃত খেলার মাঠ না পাটের ক্ষেত তা নিয়ে ভাবার কাজ বাংলা বিভাগের ছাত্রদের হলেও হতে পারে, কিন্তু নাদিমের না। সে গিয়েছে ইংরেজি পড়াতে। ইংরেজি পড়িয়ে চলে আসবে। সেখানে দিগন্ত ফিগন্ত কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। নাদিমের শতভাগ ধারণা মেয়েটা ইচ্ছে করে নাদিমকে হেনস্থা করার চেষ্টা করছে। নাদিমকে বিব্রত হতে দেখে পুচকো মেয়েটা ভীষণ মজা পাচ্ছে। বড়লোকের মেয়েদের এই এক সমস্যা। এরা অন্যকে বিব্রত করে আলাদা একটা মজা পায় যা মধ্যবিত্ত ঘরের মেয়েরা করে না। নাদিম ফুস করে নিঃশ্বাস ফেলল। সাদা শার্ট পরে চা স্টলের সামনে এসে দাঁড়ালো রঞ্জন। গরমে ফর্সা রংটা টকটকে লাল হয়ে উঠেছে। পাতলা ঠোঁটজোড়া কিশোরী মেয়েদের মতো হাতে আঁকা, সুন্দর। নাদিম অন্যমনস্ক চোখে খানিকক্ষণ তাকিয়ে রইল। রঞ্জনের মতো এমন সুপুরুষ আজকাল চোখে পড়ে না বললেই চলে। রূপকথার রাজকুমারগুলো হয়তো রঞ্জনের মতোই হয়ে থাকবে। নাদিম হঠাৎই হেসে উঠে বলল, শালা, তোরে মাঝে মাঝে মাইয়া মনে হয় আমার। তুই সত্যিই পোলাতো। প্রুভ দে তো। আই হ্যাভ বিরাট সন্দেহ। দেখা দেখা। রঞ্জনের সুন্দর ভ্রুজোড়া কুঁচকে এলো। ভার্সিটিতে পা রাখতেই বন্ধুর এমন কথায় খানিকটা অপ্রস্তুত হলো। পরক্ষণেই রাগে লাল হয়ে বলল, একদম মুখ খারাপ করাবি না বলে দিলাম। সকাল সকাল মুখ খারাপ করতে চাই না। কথাটা বলে ডান পাশের ব্রেঞ্চটাতে আরাম করে বসল রঞ্জন। ঘন চুলগুলোতে হাত চালিয়ে বলল, মামা 1 কাপ করা চা দাও তো। সঙ্গে 2টা বিস্কুট। তুই নাস্তা করছিস? নাদিম গিটারে নিরন্তর বাজনা বাজিয়ে সুর তুলে বলল, পকেটে টাহা নাই মামা। ও মামা রে, পকেটে টাহা নাই আমার। ও মামা। রঞ্জন হেসে ফেলল। আরেক কাপ চা দিতে বলে এদিক ওদিক তাকালো। কপালে কুঁচকে বলল,
অন্তু, নম্রতা ওরা সব কই? হারামিরা পড়তে পড়তে মরে যাচ্ছে নাকি? নাদিম পাত্তা না দিয়ে বলল, বাল পড়ছে। ও, নাদিমের কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে ছুটে এলো ছোঁয়া। গায়ে থাকা নীল ফতুয়া কাদায় মাখামাখি। এক পায়ে জুতো, অন্য পা খালি। ডান হাতে ব্যাগ আর বাম হাতে এক পাটি ছেঁড়া জুতো। মোটা ফ্রেমের চশমাটা নেমে এসেছে নাকের ডগায়। ছোঁয়ার এমন অবস্থায় ক্ষণিকের জন্য কথা বলতে ভুলে গেল নাদিম, রঞ্জন হতভম্ব চোখে তাকিয়ে রইল। ছোঁয়া হাঁটুতে ভর করে হাঁপাচ্ছে। রঞ্জন বিস্ফারিত চোখে চেয়ে প্রশ্ন করল, এ কি হাল তোর? এই অবস্থা কেন? ছোঁয়া জোরে জোরে শ্বাস ফেলে কিছু বলার প্রস্তুতি নিতেই চোখে মুখ কুঁচকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলে উঠল নাদিম, এই তুই ক্যাডায়? যা ভাগ। ইস কি বিশ্রী! আমার তো ঘেন্না পাচ্ছে। শেষ কথাটা অনেকটা ছোঁয়াকে নকল করে বলল নাদিম। ছোঁয়া টলমলে চোখে একরাশ ক্রোধ নিয়ে তাকালো নাদিমের মুখে। নাদিমের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। এর মধ্যেই রাস্তাঘাট উড়িয়ে বাইক নিয়ে এসে পৌঁছালো অন্তু। বাইরা পার্ক করেই হতবিহ্বল কণ্ঠে বলল, এই বিশ্রী মহিলাটাকে। কথাটা বলেই মুখ টিপে হাসল অন্তু। তার সাথে হাসি ফুটল বাকি দুজোড়া ঠোঁটেও। ছোঁয়ার রাগ যেন এবার আকাশ ছুল। মুখ ফুলিয়ে কাঠের বেঞ্চিতে বসতেই লাফিয়ে উঠল নাদিম। ওই, তুই আমার লগে বসবি না। তুই একটা অ্যালার্জি। আমি কোনরূপ অ্যালার্জির পাশে বইতে চাই না। উঠো তুই। উঠো শালি। ছোঁয়ার চোখমুখ দেখে মনে হলো সে যেকোনো সময় ভা করে কেঁদে দিবে। তার এমনিতেই মন খারাপ, তার ওপর বন্ধুদের ব্যবহারে সে মোটামুটি বিক্ষিপ্ত। তার এখন কেঁদে কেটে মরে যেতে ইচ্ছে করছে। 2-3 মিনিটের মাথায় নীরা আর নম্রতায় যুক্ত হলো আড্ডায়। ছোঁয়াকে নিয়ে একটু আধটু চোখ টিপাটিপি করার পর ভীষণ গম্ভীর আর সিরিয়াস হয়ে কাহিনী জানতে চাইল। ছোঁয়া কাঁদো কাঁদো কণ্ঠে যতটুকু বলল তার অর্থ এই, শাহবাগের বিশাল জ্যামে আটকে পড়েছিল তার বিশাল বাপের বিশাল পাজেরো গাড়ি। সেই গাড়িতে টানা 1 ঘন্টা বসে থাকার পর ছোঁয়ার মনে হলো সে হেঁটে হেঁটে ভার্সিটি অবধি আসতে পারবে। এটা আহামরি কঠিন কোনো কাজ নয়। তাছাড়া একঘেয়েমি জীবনে খানিকটা অ্যাডভেঞ্চার হলেও মন্দ হয় না। ভাবনামতে গাড়ি থেকে নামলো ঠিক, কিন্তু কিছুক্ষণ চলার পরই বাধল এক বিপত্তি। রাস্তার পাশে বাচ্চা কোলে নিয়ে হেঁটে আসছিল এক পাগলি। তার বক্ষদেশ উন্মুক্ত। বাচ্চাটি তার ক্ষুধা নিবারণে ব্যস্ত। জনবহুল একটা জায়গায় এমন বিদ্ভুটের দৃশ্য দেখে চোখ মুখ কুঁচকে এসেছিল ছোঁয়ার। খানিকটা ঘৃণা ভরে তাকিয়েছিল মাত্র। তাতেই ক্ষেপে গেল পাগলি। বাচ্চা কোলে রেখেই রাস্তার পাশ থেকে একটা ইট তুলে ধেয়ে এলো ছোঁয়ার পিছু। চেঁচিয়ে বলতে লাগলো, তুই তাকাইলি কেন? খাড়া ছেমরি, খাড়া। সেই সাথে মাবাপ তুলে অকথ্য গালি, যার বেশিরভাগের অর্থই ছোঁয়ার অজানা। পাগলিকে ধেয়ে আসতে দেখে প্রথমে হাঁটার গতি বাড়িয়ে তারপর দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে পালিয়েছে ছোঁয়া। সেই দৌড়াদৌড়িতেই এই কাদা মাখামাখি আর জুতো ছেঁড়া। ছোঁয়ার গোটা কাহিনী শুনে সবাই কিছুক্ষণ চোখমুখ গম্ভীর করে বসে রইল। তারপর হঠাৎই হুহা করে হেসে উঠল সবাই। নাদিমের হাসির বহর দেখে মনে হচ্ছে সে পারলে মাটিতে গড়াগড়ি করে হাসে। নীরা হাসতে হাসতে কেঁদেই ফেলল। ছোঁয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল। তার আবারও কান্না পাচ্ছে। যেন তেন কান্না নয়। কান্না করতে করতে পৃথিবী ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। হাসাহাসি শেষ করে ছোঁয়াকে রিকশায় তুলে বাসায় পাঠিয়ে দিল রঞ্জন। রিকশাওয়ালাকে সাবধানে চালাতে বলে নম্রতার দিকে প্রশ্ন ছুড়ল, তোর প্রেম কাহিনীর কি খবর জানেমান? নম্রতা হেসে ফেলে বলল, কুত্তা। আবার জানেমান বললে মাইর খাবি। পরমুহূর্তেই গম্ভীর হয়ে বলল, আমার প্রেম কাহিনী ঘন কুয়াশায় ঝাপসা হয়ে আছে। সব কাহিনী নিষাদ সাহেবের কাছে গিয়ে জট পাকাচ্ছে। নিষাদ সাহেবের সাথে আমার কথা হওয়াটা খুবই জরুরি দোস্ত। কিন্তু ওই ডাক্তার তার নাম্বারটা দিচ্ছেই না। বেয়াদব ডাক্তার। রঞ্জন গম্ভীর মুখে বেঞ্চিটিতে বসল। কপালের ভাঁজ গাঢ় হলো। অন্তু প্রশ্ন ছুড়ল, কেন? কি বলে বেটায়? নাম্বার দিতে টাকা চায়। ধুর, টাকা চাইবে কেন? টাকা চাইলে তো হতোই। সমস্যাটা অন্য জায়গায়। ব্যাটার সাথে আমার যখনই কথা হয় তখনই কোনো না কোনো একটা ঝামেলা লেগে যায়। এখন তো মেসেজের রিপ্লাইই দিচ্ছে না। কিছু একটা কর দোস্ত। নাদিম এতক্ষণ গিটারটা বুকের উপর রেখে বেঞ্চে লম্বালম্বিভাবে শুয়েছিল। নম্রতার কথায় উঠে বসল। দুর্বোধ্য হেসে বলল, রিপ্লাই কি রে? শুধু রিপ্লাই নয় ব্যাটা, আরো অনেক কিছু দিবে।
জাস্ট অপেক্ষা বন্ধু, অপেক্ষা। নাদিমের মুখের দিকে তাকিয়ে রইল 4 জোড়া প্রশ্নবিদ্ধ চোখ। চলবে। গল্প নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা।